নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ, সুব্রত এবং সেই সঙ্গে ক্যামেরা রয়েছেন দীপ্ত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রামগঞ্জ জুনিয়র বেসিক্স যে কলেজ আছে সেই কলেজের মাঠে। সেখানে হচ্ছে আব্দুল করিম চৌধুরী ইসলামপুরের বিধায়ককে রামগঞ্জ 1 নম্বর এবং 2 নম্বর অঞ্চল কমিটির পক্ষ থেকে এবং সেই সঙ্গে হচ্ছে হামিদুর রহমান সাহেবকে হচ্ছে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পার্ঘ দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। ঠিক যেমন আপনারা আছেন সেখান থেকেই সরাসরি আমরা হচ্ছে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি। আমরা দেখতে পাচ্ছি ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে হচ্ছে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং তাকে সংবর্ধনা জ্ঞাপন করছেন রামগঞ্জ 1 নম্বর অঞ্চল সভাপতি ইদ্রিস আলম সাহেবের দ্বারা। হচ্ছে তাকে উত্তরীয় পরিয়ে ব্যাচ পরিধান করিয়ে এবং সেই সঙ্গে পুষ্পার্ঘ দিয়ে হচ্ছে বরণ করে নেওয়া হচ্ছে। এই মঞ্চে উপস্থিত আছেন তৃণমূলের কোর কমিটির সদস্য জাভেদ আক্তার থেকে শুরু করে ইদ্রিস আলম, সেই সঙ্গে আব্দুল কাদির এবং সেই সঙ্গে হচ্ছে কামাল উদ্দিন অবজারভার কামাল উদ্দিন তাকে বরণ করে নিচ্ছেন এবং পাশাপাশি হচ্ছে জেলা পরিষদ সদস্য আরজুনা বেগম তাকে হচ্ছে বরণ করে নেওয়া হচ্ছে। সেই চিত্রটা আমরা হচ্ছে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মেহতাব চৌধুরী এখানে উপস্থিত আছেন, সেই সঙ্গে হচ্ছে জাভেদ এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য, সেই সঙ্গে সাদ্দাম হোসেন সহ অন্যান্য সকল যুব নেতৃত্বরাও কিন্তু এখানে উপস্থিত আছেন। সেই চিত্রটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি। কামাল উদ্দিনকে হচ্ছে পুষ্পস্তবক দিয়ে সেটা হচ্ছে বরণ করে নেওয়া হচ্ছে। আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া, যেখানে আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি যে রামগঞ্জ 1 নম্বর 2 নম্বর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং হামিদুর রহমান সাহেবকে এখানে সংবর্ধিত করা হচ্ছে। সেই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য আরজুনা বেগম থেকে শুরু করে তৃণমূলের কোর কমিটির সদস্য জাভেদ আক্তার এবং সেই সঙ্গে হচ্ছে কামাল উদ্দিন সহ মেহতাব চৌধুরী, আব্দুল কাদির, অন্য থোড়া সকলকে হচ্ছে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সেই চিত্রটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন রামগঞ্জ পিটিটিআই এর পক্ষ থেকে। সদস্য তথা আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট মাননীয় শ্রী মেহতাব চৌধুরী মহাশয়কে আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া, যেখানে সরাসরি আপনারা দেখাচ্ছেন যে রামগঞ্জ 1 নম্বর এবং 2 নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে আব্দুল করিম চৌধুরী ইসলামপুরের বিধায়ক এবং সেই সঙ্গে হচ্ছে হামিদুর রহমানদের একটি সংবর্ধনা সভা আয়োজন করা হয়েছিল, যেখানে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছেন যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি হচ্ছে সেই সংবর্ধনা অনুষ্ঠান, যেটা আমরা সরাসরি দেখাচ্ছি এবং পাশাপাশি আজকেও বিভিন্ন দল থেকে তৃণমূলে আব্দুল করিম চৌধুরীর হাত ধরে হচ্ছে বিজেপি, সিপিএম তথা কংগ্রেস থেকে বহু হচ্ছে কর্মী সমর্থক তারা কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন, এমনটাই কাছে আমাদের কাছে খবর আছে। সেই চিত্রটা হচ্ছে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি এবং এখানে আমরা একে একে দেখতে পাচ্ছি যে তৃণমূলের যে অন্যান্য নেতৃত্বরা আছেন তাদেরকে উত্তরীয় পরিয়ে এবং সেই সঙ্গে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে আমরা সরাসরি আমাদের 2 নম্বর পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের নেতা মাননীয় শ্রী কুতুবউদ্দিন সাহেব। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাদ্দামকেও সংবর্ধিত করা হচ্ছে, যুবনেতা সাদ্দামকে। সেই চিত্রটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন তাকেও পুষ্পস্তবক দিয়ে এখানে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে। তার পাশাপাশি আমাদের কাছে যে তথ্য রয়েছে, আজকে বিভিন্ন দল থেকে রামগঞ্জ অঞ্চল যে কমিটি আছে সেই কমিটিতে কিন্তু অনেক সদস্য হচ্ছে এখানে সংযুক্ত হবেন। সেই চিত্রটা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি দেখতে পাচ্ছেন। রামগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য মাননীয় শ্রী কামাল উদ্দিন সাহেব মহাশয়, আমরা সরাসরি সেই চিত্র আপনাদের দেখাচ্ছি এবং তার পাশাপাশি আপনাদের কাছে যে তথ্যটা তুলে দেবো যে আব্দুল করিম চৌধুরীর হাত ধরে আজকে কিন্তু অনেকেই বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন, সেটাই সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে রামগঞ্জের জেলা পরিষদ সদস্যের সভাপতি জাভেদ আক্তার, মোহাম্মদ জাভেদ আক্তার, তাকে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে। চলছে সংবর্ধনা পর্ব অনুষ্ঠান। আপনারা সেই চিত্রটা হচ্ছে সরাসরি দেখার হচ্ছে দেখবেন। যিনি এই অঞ্চলের রামগঞ্জ অঞ্চলের প্রেসিডেন্ট রয়েছেন ইদ্রিস আলম, তাকে হচ্ছে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটা দেখাও, সংবর্ধনা অনুষ্ঠান চলছে। সেই সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি আপনাদের জানিয়ে দিই যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে তৃণমূল কর্মী সমর্থক তো এসেছেনই, পাশাপাশি আপনাদের যেটা জানাবো যে বিভিন্ন দল থেকে
বিজেপি থেকে, কংগ্রেস থেকে এবং অন্যান্য সিপিএম থেকে বেশ কিছু হচ্ছে কর্মী সমর্থক, তারা কিন্তু আজকে আব্দুল করিম চৌধুরী এবং চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের হাত ধরে কিন্তু আজকে এখানে হচ্ছে জয়েন করবেন। সেই জয়েন সভা হচ্ছে আমরা করব। আমাদের যারা হচ্ছে হিন্দি দর্শক শ্রোতা আমাদের চ্যানেল দেখেন তারা কিন্তু অবশ্যই অপেক্ষা করবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সহপ্রতিনিধি রাজকে আপনাদের জন্য হিন্দিতে নিয়ে আসবো। আপনারা দেখতে পাবেন রামগঞ্জ পিটি কলেজ, যেটা সেই কলেজের মাঠে কিন্তু প্রচুর তৃণমূল কর্মী সমর্থক আজকে কিন্তু এই হচ্ছে সংবর্ধনা সভায় এসে উপস্থিত হয়েছেন। সেই চিত্রটা আপনারা হচ্ছে শ্রী আকিল আক্তার মহাশয়কে বরণ করে নেবেন। চিত্রটা হচ্ছে সরাসরি দেখানোর চেষ্টা করছি। অঞ্চল প্রেসিডেন্ট মাননীয় শ্রী কারিম আলম মহাশয়। আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থক তো এসেছেনই, পাশাপাশি অন্যান্য দল থেকে অনেকেই তৃণমূলে যোগ দেওয়ার জন্য এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। সেই চিত্রটাই সরাসরি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি স্টেজে বিভিন্ন যারা হচ্ছে কর্মী সমর্থক আছেন, তৃণমূলী কর্মী সমর্থক, তাদেরকে এবং তার পাশাপাশি যা নেতৃস্থানীয় যারা আছেন তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। আমাদের সহপ্রতিনিধি রাজ ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গেছেন, তাকে হিন্দিতে পুরো বিষয়টা আমি বলবার জন্য অনুরোধ করব। धन्यवाद जब्बारल्ला। दो मई को जो है रिजल्ट निकलने के बाद ही जो होता है लॉकडाउन हो जाती है कुछ दिन बाद, और कोरोना महामारी के कारण जो स्थानीय इस्लामपुर विधानसभा के तृणमूल कर्मी तथा चोपड़ा विधानसभा के जो तृणमूल कर्मी है वह अपने विधायक अब्दुल करीम चौधरी साहब तथा हमीदुल रहमान को जो है सम्मानित नहीं कर पाते हैं। इसी कारण अभी जो स्वाभाविक है स्थिति थोड़ी सी सेकेंड वेव कोरोना का ख़त्म होने जा रहा है, उसके बाद ही जो है दोनों जो विधायक हैं इस्लामपुर के अब्दुल करीम चौधरी साथ ही साथ चोपड़ा के जो हमीदुल रहमान है उनको आज सम्मानित करने के लिए यहाँ पर आयोजन किया गया है। आपको साथ ही साथ बता दें यहाँ पर हमीदुल रहमान तथा अब्दुल करीम चौधरी के हाथ से आज एकाधिक बीजेपी कर्मी जो हैं आज तृणमूल कांग्रेस में योगदान करने वाले हैं, एवं साथ ही साथ अपने प्यारे विधायक अब्दुल करीम चौधरी और हमीदुल रहमान को सम्मानित करने के लिए इस वक्त रामगंज के जो पीटीआई का जो मैदान है उस मैदान में इस वक्त कर्मी सभा चल रहा है। यहाँ पर देख पा रहे हैं मंच पे जो है एकाधिक नेतृत्व यहाँ पर उपस्थित हो गए हैं, अभी उपस्थित हो गए हैं। अब्दुल करीम चौधरी इस्लामपुर विधानसभा के विधायक, राज्य कोर कमेटी के सदस्य, तृणमूल कांग्रेस के जावेद अख्तर के साथ एकाधिक जो लोकल नेतृत्व है, कमालुद्दीन साहब, अर्जुना बेगम के साथ एकाधिक जो स्थानीय नेतृत्व हैं आज इस रामगंज के इस जो कर्मी सभा है, सम्मानित जो सभा है उसमें यहाँ पर योगदान कर रहे हैं। सीधा प्रसारण इस वक्त आप लोग न्यूज़ टू इंडिया के पर्दे पर कर रहे हैं, देख पा रहे हैं रामगंज 1 और रामगंज 2 अंचल तृणमूल कांग्रेस कमेटी की ओर से माननीय अब्दुल करीम चौधरी और हमीदुल रहमान को संबर्धना सभा का आयोजन किया गया है। साथ ही साथ आपको बता दें यहाँ पर एकाधिक बीजेपी के जो कर्मी हैं वह तृणमूल कांग्रेस में योगदान करने वाले हैं विधायक अब्दुल करीम चौधरी के हाथ से तथा विधायक जो हैं चोपड़ा के हमीदुल रहमान के साथ से। यहाँ पर अभी स्वागतम जो है कार्यक्रम चल रहा है। अपने प्यारे जो है विधायक हमीदुल रहमान के साथ साथ उनके जो स्थानीय नेतृत्व हैं सभी को है इस वक्त जो है फूल का गुलदस्ता देकर जो है सम्मानित कर रहे हैं। साथ ही साथ तृणमूल कांग्रेस के जो कर्मी हैं उनके सामने इस वक्त जो है संबोधित करते हुए स्थानीय नेतृत्व एक बार फिर से बता दें इस वक्त जो है तृणमूल कांग्रेस की ओर से सम्मानित सभा चल रहा है रामगंज के जो है पीटीआई कॉलेज है उस कॉलेज के मैदान में, और यहाँ पर एकाधिक तृणमूल कांग्रेस के कर्मी आज के इस जो सम्मानित सभा है, संबर्धना सभा है, इसमें योगदान किए हैं। और यहाँ पर सीधा आप लोग देख पा रहे हैं जो भारतीय जनता पार्टी से एकाधिक जो कर्मी हैं, समर्थक हैं, भारतीय जनता पार्टी छोड़कर तृणमूल कांग्रेस में योगदान करने वाले हैं, वही कार्यक्रम इस वक्त चल रहा है। जगदीश सिंह, रमेश सिंह, इस वक्त नाम घोषणा किया जा रहा है जो जो व्यक्ति भारतीय जनता पार्टी छोड़कर तृणमूल कांग्रेस में योगदान करने वाले हैं। अमन सिंह, दीपेन सिंह, चालवर सिंह, अजय सिंह, नारायण सिंह, सजन सिंह, सत्यन सिंह, सुरेश सिंह, पवित्र सिंह, अजय सिंह, रमेश सिंह, आदिल सिंह, कमल सिंह, विमल सिंह, चमल सिंह, मुकुंद सिंह, दयाल सिंह, जितेंद्र सिंह, यतीन सिंह, फकात सिंह, महिला सिंह, कवि सिंह, आकाश सिंह और अनेक नाम আছে। আমি অনুরোধ করব যাদের নাম আমি বললাম বড় বুথ আমাদের ঠাকুরনগর, নিরাপদনগর, সিংহনগর বুথে আপনারা যারা আসছেন মঞ্চের সামনে চলে আসুন।
আমাদের যে যোগদান প্রক্রিয়ার যে কাজ আমরা এখানে সম্পন্ন করব। यहाँ पर देख पा रहे हैं जो भारतीय जनता पार्टी छोड़कर तृणमूल कांग्रेस में जो एकाधिक जो है भारतीय जनता पार्टी के कर्मी का और समर्थक जो है योगदान करने वाले हैं, वही जो है इस वक्त उनका नाम घोषणा किया जा रहा है। साथ ही साथ मंच पे बुलाया जा रहा है जो लोग आज भारतीय जनता पार्टी छोड़कर तृणमूल कांग्रेस का झंडा पकड़ने वाले हैं। আসন্ন এবং অনেকে এসেছেন, তারা বলেছেন আমরা তোমাদের সাথে আছি। সত্যেন্দার হঠাৎ আজকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ও হসপিটালে ভর্তি আছে, ও আসতে পারে নাই। তিনি আমাকে মোবাইলে মেসেজ করে দিয়েছেন। एक बार फिर से बता दें, जो रामगंज 1 और रामगंज 2 अंचल तृणमूल कांग्रेस कमेटी की ओर से माननीय अब्दुल करीम चौधरी और माननीय हामिदुल रहमान साहब को संबर्धना सभा का आयोजन किया गया है। साथ ही साथ विभिन्न जो राजनीतिक दल हैं, खास करके भारतीय जनता पार्टी छोड़कर एकाधिक जो है भारतीय जनता पार्टी के कर्मी तथा विभिन्न जो दल हैं, उस दल के कर्मी और समर्थक आज तृणमूल कांग्रेस में योगदान करने वाले हैं। उसी को लेकर जो है आज योगदान सभा का आयोजन किया गया है। रामगंज के पीटीटीआई जो कॉलेज का मैदान है, उस मैदान में आप सीधा प्रसारण इस वक्त देख पा रहे हैं न्यूज टुडे इंडिया के पर्दे पर। यहाँ पर देख पा रहे हैं मंच पे जो है अब्दुल करीम चौधरी इस्लामपुर विधानसभा के विधायक, साथ ही जावेद अख्तर महाशय राज्य कोर कमेटी के सदस्य, साथ ही साथ इदरीस आलम साहब, कमालुद्दीन साहब, अर्जुना बेगम, मेहताब चौधरी, जावेद के साथ एकाधिक जो नेतृत्व है यहाँ पर स्थानीय नेतृत्व इस्लामपुर विधानसभा के, साथ ही साथ रामगंज 1 और रामगंज 2 अंचल जो तृणमूल कांग्रेस कमेटी है इसके जो सदस्य हैं इस वक्त मंच पे उपस्थित हैं। और यहाँ पर जो है कुछ ही देर में जो है योगदान सभा, एक बार बता दें विभिन्न जो राजनीतिक दल हैं तृणमूल कांग्रेस में आज योगदान करने वाले हैं। भारतीय जनता पार्टी बोलिए और इसके अलावा और भी जो विभिन्न राजनीतिक दल हैं, इन सब दलों से जो है आज तृणमूल कांग्रेस में योगदान करने वाले हैं। सीधा प्रसारण आप लोग देख पा रहे हैं इस वक्त न्यूज टुडे के पर्दे पर। और पीछे नहीं ধন্যবাদ রাজ, এতক্ষণ হিন্দি দর্শক শ্রোতাদের আমাদের সমস্ত বিষয়টা তোমরা জানাচ্ছিলে। আমরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছি যে রামগঞ্জ 1 নম্বর এবং 2 নম্বর অঞ্চলের যারা নেতৃত্ব রয়েছেন আব্দুল কাদির এবং ইদরিস আলী, তাদের নেতৃত্ব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিধায়ক আব্দুল করিম চৌধুরী, জাভেদ আক্তার এবং সেই সঙ্গে কামালউদ্দিনের নেতৃত্বে তৃণমূলের পতাকা কিন্তু হাতে তুলে নিলেন। সেটাই কিন্তু আমরা হচ্ছে সরাসরি দেখানোর চেষ্টা করব। আমরা সেই চিত্রটা সরাসরি দেখানোর চেষ্টা করব। তৃণমূল কংগ্রেসে কিন্তু সবাই জয়েন করলো। আব্দুল করিম চৌধুরীর নেতৃত্বে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসে হচ্ছে তৃণমূলের যোগদান সভা হলো। সবাই কিন্তু তৃণমূলের পতাকা হাতে নিয়ে আজকে হচ্ছে এখানে যোগদান করলেন। ঠিক যেমনটা আমাদের কাছে খবর আছে যে বিজেপি থেকে এবং সেই সঙ্গে হচ্ছে অন্যান্য দল থেকেও কিন্তু এখানে হচ্ছে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর নেতৃত্বে। আমরা সেই চিত্রটাই সরাসরি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সেই চিত্রটাই সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি যে আব্দুল করিম চৌধুরীর নেতৃত্বে কিন্তু এখানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের পতাকা আছে নেওয়ার চেষ্টা হাতে ধরেছেন। চলে আছে। আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সঙ্গে। এক এক করে আমরা কিন্তু নেতৃস্থানীয় যারা আছেন তাদের বক্তব্যগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করব একে একে। প্রথমতই আজকের যে জয়নিং প্রোগ্রাম হলো এ বিষয়ে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে আছেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। বিধায়ক সাহেব, আজকে আপনার হাত ধরে বিজেপি এবং অন্যান্য দল থেকে রামগঞ্জ অঞ্চলে হচ্ছে অনেকজন প্রায় 400-500 জন জয়েন করলেন, কি বলবেন? রাজ্য কোর কমিটির সদস্য কি বলছেন? আজকে আপনার হাত ধরে বিজেপি থেকে এবং অন্যান্য দল থেকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের লেখাপড়া তৃণমূল। আজকে
এবারকার ভোটের পর এটা বিরাট চ্যালেঞ্জ ছিল দিল্লিরওয়ালার যে বাংলাকে আমরা দখল করব। ওই গুজরাটি নেতারা এরা এসে পশ্চিমবাংলাকে দখল করার জন্যে একেবারে পাগল হয়ে গেছিল। আর সমস্ত শক্তি যা ছিল ইসলাম পশ্চিমবাংলাকে দখল করার জন্যে ওরা লাগিয়ে দিয়েছিল। আল ফাল বলছিল মোদি, অমিত শাহ, এরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে, যেগুলো লোকের বরদাস্ত হচ্ছিল না। মানুষের কাছে বলতো উল্টা পাল্টা কথাগুলো। আমাদের মমতা ব্যানার্জিকে যেভাবে অপমান করেছিল ওরা, একটা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার আমাদের, দিদি ও দিদি, আরে ও দিদি, এইগুলো বলে মানুষ একদম এইগুলোতে খুব খেপে গেল। পশ্চিমবাংলায় যেভাবে ওরা ভাবছিল আমার 200 সিট নিয়ে আমরা এগিয়ে যাবো, বিজেপিরা, তারা একেবারে সীমিতের মধ্যে থেকে গেল। মমতা ব্যানার্জি এরা বহু সংখ্যক শক্তি নিয়ে, এমএলএ নিয়ে পশ্চিমবাংলা বিধানসভায় ঢুকেছেন আজকে। যখন 2/3 মেজরিটি হাতে আছে, যা চাইবে, যে আইন চাইবে সে আইন করতে পারবে। পশ্চিমবাংলাকে 5 বছর ধরে মমতা ব্যানার্জি একদম শান্তিভাবে চালাবে আর উন্নয়ন দিবে। উনি বললেন সেদিকে উন্নতর বাংলা দেবো আমি, উন্নতর বাংলা এবার হবে, সেই কথাগুলো চলে আসতেছে। এই জন্য সারা পশ্চিমের মানুষ যে দেখলো যে অত বড় শক্তি মোদি আর অমিত শাহ লাগিয়ে দিয়েছিল বিজেপির তরফ থেকে, তারা এখন মমতার কাছে কিছু নাই। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির কাছে ওরা কিচ্ছু নাই, জিরো। যার ফলে মানুষ মাইন্ডের পরিবর্তন হয়ে গেছে। সব চলো আমাদের তৃণমূলেই, সব চলো আমাদের মমতার আশ্রয়ে। মমতা যে রাস্তা যাচ্ছে সেই রাস্তায় আমরা চলো। উন্নয়ন যদি চাও, পশ্চিমবাংলাকে যে ভালো চাও, করতে চাও, শান্তি যদি চাও, তাহলে মমতার সঙ্গে থাকো। এই জন্য আজকে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মধ্যে কি বিজেপি, কি কংগ্রেস, কি সিপিএম, কি আর যত দলের লোকগুলো ছিল সব চলে আসতেছে। এইবারে তো আপনারা নির্বাচনে দেখলেন যে শাসক দল যে ছিল একবার কংগ্রেস, শাসক দল ছিল একবার তৃণমূল সিপিএম, তারাও মুছে গেছে। বিজেপি ভাবছিল যে দ্রুত উপরে চলে যাবে, নেমে গেল 70-এর মধ্যেই। এই জন্য আমি বলছি যে মানুষ চাচ্ছে উন্নয়ন, মানুষ চাচ্ছে শান্তি, মানুষ চাচ্ছে একটা পশ্চিমবাংলা একটা ভালো উন্নত বাংলা। এই জন্য সব জায়গায় আজকে যে রামগঞ্জে আসলাম, আজকে প্রথম মিটিং আমার, যেহেতু আমাদের লকডাউন চলছে 4 মাস ধরে, এই জন্য মিটিংগুলো করার সুযোগ পাওয়া যাচ্ছিল না। এইবার 30 তারিখে মমতার দিকে ঘোষণা করেছিল যে 30 তারিখে জুলাই মাসে সব শেষ হয়ে যাবে, 30 তারিখের পর আমাদের লকডাউন চলবে বলেছিল। সেই অনুযায়ী আমরা এই 2 তারিখে আমরা ডেটটা ঠিক করেছিলাম যে 2 তারিখে আমরা রামগঞ্জে প্রথম মিটিং হচ্ছে নির্বাচনের পরে। আমাদের যে নির্বাচনটা হয়েছিল 2021 সালের, সেই নির্বাচনের পরে এটা প্রথম মিটিং রামগঞ্জ 1 থেকে, এই অঞ্চল থেকে প্রথম অঞ্চল আমাদের চলছে বিধানসভা কেন্দ্রের। আজকে প্রথম এখানে মিটিং করছি আমরা। লকডাউন 30 তারিখে শেষ করার পর এখন আজকে এইখানে কত লোক আমাদের জমা ধরেছে। জনসভা ডাকিনি, এটা আমাদের কর্মী সভাই ছিল। আমি জনসভা আমি নিষেধ করেছিলাম, যেহেতু লকডাউনটা একটু এক্সটেনশন করেছে বলে আমি বলছিলাম যে জনসভা যেন না হয়। এই জন্য আজকে আমাদের এখানে লোকগুলো তো মানেনি, লোকগুলো জমা হয়ে গেছে। আজকে জয়নিং কত হলো আমাদের? 500 পরিবার বলতেছে যে যারা জয়েন করেছে আজকে আমাদের এখানে। সব বিজেপি থেকে আসছে সবাই, যারা বিভিন্ন জায়গা থেকে, রামগঞ্জ অঞ্চল আর রামগঞ্জ 2 অঞ্চলে, 2 অঞ্চল থেকেই লোকগুলো জমাই করছে। এই জন্য এখন মানুষের আর আস্থা শুধু মমতা ব্যানার্জি, যেটা আগে বলছি ওইটাই এখন বলছি। আমাদের চৌধুরী সাহেব প্রধান বক্তা, ওনার বক্তব্য বাকি আছে, প্রেস কনফারেন্স হচ্ছে, আপনি প্রশ্ন করবেন। ঠিক আছে, আপনারা আমাদের যেগুলা আসলো তাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমরা স্বাগত জানাচ্ছি।
আর সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা থাকেন মমতা ব্যানার্জির সঙ্গে, মমতা ব্যানার্জির হাত হয়ে থাকেন। প্রত্যেক বাংলা আমাদের উন্নয়নে মমতা ব্যানার্জি বলছে উন্নতর বাংলা করব, সেই সঙ্গে থাকবে তারা। এই যে সকলকে আমি অভিনন্দন দিয়ে স্বাগত জানাচ্ছি আমি ইসলামপুরের বিধায়ক হিসাবে। বিষয় আপনাকে জিজ্ঞেস করবো যে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস কিন্তু নিজের শক্তি বাড়াচ্ছে, যুব নেতা অভিষেক ব্যানার্জি সেখানে গেছিলেন, তার উপরে আজকে তার কনভয়ের উপরে হামলা হয়েছে, কি বলবেন? আজকে দেখো ত্রিপুরায় এটা ওখানে আছে, ওখানে কিছুদিন আগে আমাদের ওই যে পিকে গিয়েছিল, ওখানে আমাদের ট্রেনিং আমাদের পশ্চিমবঙ্গ ছিল, ওরকম ওখানে গেছিল। এখন তো ওরা ভয় পেয়ে গেছে বিজেপি যে বাংলাকে তো নিয়ে নিল, আবার ত্রিপুরাও নিয়ে নিবে। এই জন্য ত্রিপুরার আমাদের তৃণমূলের নেতারা যারা যায় সকলকে একটা রং ব্যবহার করে, এটা আমাদের গণতন্ত্রের বিরোধী, আমাদের গণতন্ত্রের যা বিরোধী, যেটা আজকে মোদী এরা করে যাচ্ছে, যে আমাদের যে সরকার হোক, যে কোনো রুলিং সরকার হোক, সেখানে বিরোধীরা যেতে পারে। আজকে ত্রিপুরায় আমাদের বিরোধীরা, আমরা তৃণমূল পার্টি আমাদের বিরোধী ওখানে আছে, তোরা ওখানে যা মিটিং করতে পারে। একটা বড় নেতা আছে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জেনারেল সেক্রেটারি আমাদের অভিষেক ব্যানার্জি, সে গিয়েছিল ওখানে, তাকে এইভাবে অপমান করার জন্য চেষ্টা করেছিল। সেটা আমরা ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি আমি এখান থেকে। খুব সংক্ষেপে একটা হচ্ছে বক্তব্য চালু করতে থাকবো আমরা একটু। কামালউদ্দিন দা আছেন, আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে জেলা পরিষদ সদস্য রয়েছেন, তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সম্মানীয় ইদ্রিস আলী সাহেব, ওনাকে সংক্ষেপে বলবার জন্য অনুরোধ করছি। আমরা জেলা পরিষদ সদস্য আঞ্জনা বেগম আছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। লাকির সঙ্গে বললাম আজকে এখানে সংগঠনের সভায় আপনি এসছেন, আপনার বাবারও আসার কথা ছিল, তিনি হয়তো কোনো কারণে আসতে পারেননি। কি বার্তা দেবেন রামগঞ্জ অঞ্চলের জনগণের উদ্দেশ্যে? এখানে একটা ইলেকশনের পর, এই যে এটা 2021-এর বিধানসভার পর প্রথম এটা একটা কর্মী সভাই হলো। কর্মী সভার মাধ্যমে এখানে সম্বর্ধনা সভাটাও করা হয়েছে আমাদের বিজয়ী প্রার্থীদের সম্বর্ধনা জানানোর জন্য। তার সাথে সাথে আজকে কিছু বিজেপি প্রার্থী, বিজেপি কর্মীরা আর কি, তাদের বুঝতে পারছে যে তারা বিজেপিতে ভোট দিয়ে তারা ভুল করেছে। দিদির উন্নয়নমূলক কাজকর্ম দেখে তারা আবার পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসছে। আর আমাদের ইসলামপুরের বিধানসভার প্রার্থী চৌধুরী সাহেব, ওনার হাত ধরে আজকে তারা যোগদান করলো এই সংবর্ধনা অনুষ্ঠানে। এবং আগামী দিনে তাদের যে সমস্ত সুবিধা অসুবিধা আছে তাদেরকে নিয়ে কাজকর্ম করব এবং দিদির উন্নয়নগুলো আরও সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমরা কথা বলে নেব তৃণমূলের কোর কমিটির সদস্য জাভেদ আক্তারের সঙ্গে, তিনি এখানে মঞ্চে উপস্থিত হয়েছেন। তারপরে হচ্ছে আমরা কথা বলে নেব কামালউদ্দিন দার সঙ্গে। জাভেদ দা, আজকে একটা গুরুত্বপূর্ণ ঘটনার বিষয়ে আপনার হচ্ছে প্রতিক্রিয়া চাইছি। অভিষেক ব্যানার্জির উপরে ত্রিপুরাতে আক্রমণ হয়েছে, বিষয়টা যথেষ্টই নিন্দনীয় আপনারা বলছেন। কি মনে করছে বিজেপি বা বিরোধী দলরা, কি আপনারা ত্রিপুরা দখল নিয়ে নেবেন? দেখেন, বিজেপি সরকার ওখানে আছে, বিরোধীতে আমরা আছি, মমতা দিদির দল আছে, আমাদের দল আছে। যেহেতু বিজেপি বাঙাল থেকে উচ্ছেদ হয়ে গেছে, এইটা ভয় নিয়ে বিজেপি পাগলের মতন কাজ করেছে। এই জন্য এটা আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি আছে, যেখানে যেতে চায় যেতে পারে, অধিকার আছে। আমাদের এখানকার প্রতিনিধি ওখানে গেল, অভিষেক বাবু গেল, এর আগে পিকে সাহেব গেল, দিদির নির্দেশে গেল, কিন্তু ওখানকার জনগণ ওনাকে ওয়েলকাম করেছে। আর ওখানকার যে এখন প্রেজেন্ট আছে গভর্নমেন্ট আছে, বিজেপির যে সরকার আছে, ওরা এই জিনিসটাকে বরদাস্ত করতে পারছে না, যেহেতু ওরা আক্রমণ করে যাচ্ছে। কিন্তু ওখানকার জনগণ আমাদেরকে স্বাগত জানাচ্ছে, ওনাদেরকে স্বাগত জানাচ্ছে। এদের ভয় নাই, ভয় ওদের আছে, আমাদের ভয় নাই। এটা অনেক লজ্জাজনক কাজ করেছে, ওরা নিন্দাজনক কাজ করেছে। এর বিরোধিতা আমরা করব, কিন্তু দিদির নির্দেশ আসলেই করব। কিন্তু ওখানকার জনগণ আমাদেরকে স্বাগত করেছে, দিদিকে স্বাগত করেছে, অভিষেক বাবুর স্বাগত করেছে। নো প্রবলেম। আমরা কাদের দা এখানে যে অঞ্চল প্রেসিডেন্ট আছে তার সঙ্গে কথা বলবো। কাদের দা, যুব নেতা হিসাবে আপনার আবির্ভাব, আর সেই যুব নেতার উপরে ত্রিপুরায় একটা আক্রমণ হলো, কেমন ভাবে দেখছেন ব্যাপারটাকে? এটা তো হলো বিজেপি, তারা যে কোন দল এটা তারই বহিঃপ্রকাশ।
তারা গণতন্ত্র বলে পশ্চিমবাংলায় চিৎকার করে, কিন্তু আলত তারা নিজেরাই গণতন্ত্র মানে না। আজকে তাদের আসল চরিত্র তারা প্রকাশ পেয়েছে। অভিষেক ব্যানার্জির উপর যে আক্রমণ, তার গাড়ির উপর আক্রমণ, আমরা এখান থেকে তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এই নক্কারজনক কাজের জন্য। আমরা চাইছি যে ত্রিপুরায় সাধারণ মানুষের নির্বাচনের মাধ্যমে ওখানে একটা ভালো একটা সরকার প্রতিষ্ঠিত হোক, আর এই মানে সাম্প্রদায়িক বিজেপি নিপাত যাক, ধ্বংস হয়ে যাক। কারণ বিজেপি মানুষের কল্যাণ করবে না, বিজেপি এই পরিবেশ, এই সংসার, এই দেশে ধ্বংসই ডেকে নিয়ে আসবে, তারা উন্নয়ন ডেকে নিয়ে আসতে পারে না। ধন্যবাদ। ঠিক আছে, আমরা কথা বলে নেব। এখানে তৃণমূল নেতা যুব কোঅর্ডিনেটর কামাল উদ্দিন আছেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো আপনাকে। আজকে এখানে আপনারা বলেছেন অনেকেই হচ্ছে চৌধুরী সাহেবকে, আপনি একটু কথা বলুন। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বক্তব্য দিচ্ছিলেন, তারা হচ্ছে বক্তব্য দিতে চাইছেন না। যাই হোক, পরবর্তীতে আমরা যেটা হচ্ছে দেখাবো যে এখানে ইদ্রিস আলম তিনি কিন্তু বক্তব্য রাখছেন, সেই বক্তব্যটাই সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব। আমার সহপ্রতিনিধি রাজকে বলবো এই বিষয়টা পুরোটা একটা হিন্দিতে জানিয়ে দেওয়ার জন্য। एक बार फिर से बता दें आप लोगों को, जो तृणमूल कांग्रेस की ओर से रामगंज के पीटीटीआई जो कॉलेज का मैदान है, उस मैदान में इस वक्त जो है संबर्धना सभा चल रहा है। आपको बता दें आज के इस संबर्धना सभा में प्रधान अतिथि के रूप में थे इस्लामपुर विधानसभा के जो तृणमूल कांग्रेस के विधायक हैं अब्दुल करीम चौधरी साहब, साथ ही साथ चोपड़ा तृणमूल कांग्रेस के जो विधायक हैं हमीदुल रहमान, साथ ही साथ यहाँ पर रामगंज के इस पीटीटीआई कॉलेज मैदान में तृणमूल कांग्रेस रामगंज 1 और रामगंज 2 जो अंचल तृणमूल कांग्रेस कमेटी है उसकी ओर से जो है योगदान सभा का भी आयोजन किया गया था। जैसा बता रहे थे अब्दुल करीम चौधरी साहब, जो विभिन्न जो राजनीतिक दल है उन सब राजनीतिक दलों से लगभग 500 परिवार जो है आज दूसरे राजनीतिक दल को छोड़कर तृणमूल कांग्रेस में योगदान कर रहे हैं। इस वक्त देख पा रहे हैं सीधा प्रसारण न्यूज टुडे इंडिया के पर्दे पे मंच पर इस वक्त वक्तव्य रख रहे हैं इद्रिस आलम। আমরা তার সামনে দাঁড়িয়ে বলেছিলাম, ভাই এবারকার নির্বাচনটা দিদির নির্বাচন, এই দিদির নির্বাচনটাকে দেখে আপনারা ভোটটা দিবেন, চৌধুরী সাহেবের সাথে বেইমানি করবেন না। কিন্তু কিছু এমন বেইমান মির্জাফর এখানে আছে, চৌধুরী সাহেবের প্রত্যেকটা জায়গা থেকে 30টা 40টা 50টাকে ভোট কাটে নেওয়ার জন্য তৈরি হয়েছিল। তারাই ভোটগুলো আমরা দেখেছি এই মির্জাফর গুলাকে। তো আমাদের দলটাতে 5টা বছর 2016 সাল থেকে নিয়ে 2021 এই 5টা বছর খালো দালো শুলো ঘুমালো আমাদের বিছানায় যখন ভোট আসছে দিদি বলছি ভোট দাও, মির্জাফর গুলা শুয়ে গেল। আপনারা দেখেছেন একটা মিটিং আমাদের যে এখানকার আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন আর আমাদের এখানকার যাকে সভাপতি করেছিল এই দলের, একটাও দিনও দেখলাম না। তো রামগঞ্জে এসে কাউকে বললো রে ভাই আপনারা এই সবাই মিলে তৃণমূলকে ভোটটা দিবেন। যখন ভোট নির্বাচন বাইরে হয়ে গেল, নির্বাচন বাইরে হয়ে যাওয়ার পরে একটা মিটিং ডাকতেছে রামগঞ্জ ওখানে, যে মিটিংটা ডাকতেছে ওই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে নিয়ে, যেগুলো মির্জাফর তৃণমূল, এই মির্জাফর গুলোকে তৃণমূল করার সভা পায় না। আমি বলে দিচ্ছি সাবধান হয়ে যেতে বলার, অনেক বিশ্বাসঘাতক করেছে আর বিশ্বাসঘাতক করতে পারবে না। আমরা দিদির 1998 সাল ধরে এই মাঠে বসে এই লিচুর গাছের তলায় আমরা শপথ নিয়েছিলাম, বামফ্রন্ট সরকারকে উৎখাত করে দিয়েছি। আজকে এত সৈনিক আছে, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে আছেন, আপনারা সাথে থাকুন। 2024-এর নির্বাচন দিদির একটা বড় বিরাট বড় নির্বাচন হবে। তাই অনেক বক্তারা আপনাকে বক্তারা বলেছেন, তাই বেশি কিছু না বলে এই নির্বাচনের দিকে তাকিয়ে আমাদের চৌধুরী সাহেবের দিকে তাকিয়ে আমরা যেন এই আগামী 2024-এ বিপুল ভোটে জয় করতে পারি এই আশা রেখে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, করিম চৌধুরী জিন্দাবাদ, শাহবিজ ভাই জিন্দাবাদ, আপনারা সবাই জিন্দাবাদ, আপনারা সবাই জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের তৃণমূল নেতা তথা রাজ্য কোর কমিটির অন্যতম সদস্য সম্মানীয় জাভেদ আখতার সাহেব, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। मुझ पे लाख बुरा चाहे क्या होता है,
मुद्दे लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। आज रामगंज 1 और रामगंज 2 के हमारे जितने भी कर्मी भाई यहां मौजूद हैं, निर्वाचन का हमारा 4 महीना चला गया लगभग, लेकिन जब से आप लोगों के सहारे और हमारे ये दोनों अंचल के जितने भी हमारे वोटर कर्मी भाई, हमारी मां बहनें, हमारे युवा समाज, आप लोगों का प्राण चेष्टा के बदौलत, आप लोगों का दिन रात की मेहनत के बदौलत, आपने अपने दिल के मुताबिक जो प्रार्थी को जीत कर लाए, दीदी के दिए हुए सिंबल वाले प्रार्थी को जिताकर आप लोग लाए, उस दिन से लेकर आज तक आप लोग एक इंतजार में थे कि कब वो समय आएगा जब हम अपना जीते हुए प्रार्थी को हमारे सामने में हम उनका स्वागत करेंगे। लेकिन दुर्भाग्य था, ये कोविड-19 ये कोरोना को लेकर पूरे देश का एक हाहाकारी चलता रहा, हर प्रोग्राम में एक बाधा आता रहा, हर काम में एक बाधा आता रहा, जिसके वजह से ना कोई मीटिंग हुआ, ना कोई योगदान सभा हुआ, ना कोई जो है तो अपना वेलकम सभा हुआ, ये अभी तक नहीं हो पाया था। लेकिन आपको दिल की तमन्ना दिल में ही थी, लेकिन आज आपकी ये उत्साह देखकर, ये जज्बात को देखकर हमारे यहाँ के नेता इदरीस भाई, कादिर भाई, बुद्धू भाई, ये लोग महबूब, इन लोग जितने भी हैं, हुदा भाई लोग, सबों ने परेशान होकर चौधरी साहब के पास जाकर उन लोगों ने कहा कि चौधरी साहब अब हमारे अंचल के लोगों के दिल को समझने की कोशिश कीजिए, इनके दिल का ज्वाला फूटता जा रहा है, इसे आप अपने दामन में समेट लीजिए। यही वजह है कि आज यहाँ पर स्वागतों समारोह के साथ साथ योगदान सभा भी हो गया। ये खुशी का और भी बात है कि जो लोगों के आंखों में पट्टी बांधा हुआ था, जो हमारे भाई लोगों के सामने में मोदी अमित शाह की सरकार के लोग वो धोखा देते हुए रहे, आंखों में धूल झोंकता रहा, लेकिन जब निर्वाचन हुआ दोस्तों तो सबों की आंखों से पट्टी खुल गया, सबों ने सोचा कि सही क्या है गलत क्या है। आज वो लोग भी अपने आंखों से पट्टी खोलकर, मोदी अमित शाह का पट्टी खोलकर, पांव फेंककर आप लोग सब कोई चलकर फिर हमारे नेता और आपके नेता के हाथों से जो ममता दीदी का झंडा पकड़ा है, इससे बढ़कर खुशी और कोई बात नहीं है दोस्तों। हमारे समाज में ये जो उत्साह और ये भावना जो उभरा है, दीदी के हक में उभरा है, करीम चौधरी साहब के हक में उभरा है, इसके लिए मैं आप सबों का तहे दिल से शुक्रिया अदा करते हुए मैं इतना ही कहूंगा कि समय कम है, हमारे नेता के 2-4 बातों को सुनने के लिए आप लोग 2 बजे से बैठे हुए हैं। आज हमारी थोड़ी सी खुशी में कमी इसलिए हो गई क्योंकि ये समारोह, ये आपको वेलकम समारोह जो था, स्वागत समारोह जो था, इसमें हमारे दोनों एमएलए साहब को ही स्वागत करने का प्रोग्राम था, हमीदुल भाई का भी और हमारे चौधरी साहब का भी। लेकिन कुछ वजह हो गई कि हमीदुल भाई यहाँ पर आ नहीं पाए, लेकिन उन्होंने ये कहा है कि मैं दोबारा कभी भी होगा मैं वहाँ रामगंज में के माटी पर जाकर मैं लोगों को फिर से मैं धन्यवाद दूंगा कि चोपड़ा के लोगों ने मुझे वोट जरूर दिया, लेकिन रामगंज या रामगंज 2 के लोगों ने दुआ और आशीर्वाद नहीं होता तो शायद मैं जीत नहीं पाता। ये कहने के लिए वो आएंगे फिर आप लोगों के पास। आज मंच पर उपस्थित हमारे यहाँ के नेतृत्व देने वाले इदरीस भाई के नेतृत्व में जितने भी रामगंज 1 और रामगंज 2 के हमारे यहाँ पर प्रतिनिधि हैं, जितने भी कमेटी के हमारे यहाँ पर वर्कर्स हैं, कर्मी भाई लोग हैं, मंच पर उपस्थित हमारे मूल्यवान जितने भी हमारे प्रतिनिधि हैं, आप सबों का नाम नहीं लेते हुए समय की वजह से मैं आप सबों से क्षमा चाहता हूँ। बस इतना ही कहूंगा कि आज हमारे बीच हमारे चौधरी साहब आ गए हैं। ये एमएलए हम लोग बाद में मानते हैं, लेकिन चौधरी साहब तो अपने घर का गार्जियन पहले समझते हैं। यही वजह है कि आज अगर वो हैं, उनके सहारे हम सभी को हैं।
आज के मंच में उपस्थित हमारे चौधरी साहब हैं, गोरे बाबू हैं, कमाल है, कादिर भाई है, इद्रिस भाई है, हमारे हुदा भाई हैं, महमूद है, हमारे कुतुब भाई हैं। आप सबों के नेतृत्व में सिर्फ इतना ही कहूंगा कि जिस तरह से आप लोग हमारे ये दो अंचल के जनगण को, हमारे दो अंचल के समाज को आप लोग समेटने की कोशिश करते हैं, दिन रात उनके दुख सुख में साथ देने की कोशिश करते हैं, बस इसी को बचाकर रखना मेरे भाइयों। पूरा समाज आपका रहेगा, आपके साथ चलने के लिए तैयार रहेगा। आज ये समाज, ये सत्य सैनिक का समाज है, ये सच्चे सैनिकों का समाज है। किसका सैनिक? एक वो सैनिक था दोस्तों, जब अंग्रेजों को भगाने के लिए आप ही जैसे लोगों ने एक वहां पे सैनिक का काम किया था। नेताजी सुभाष चंद्र के बोस के नेतृत्व में, महात्मा गांधी के नेतृत्व में, नेहरू जी के नेतृत्व में, अब्दुल कलाम के नेतृत्व में, इन लोगों के नेतृत्व में हमारी युवा समाज अपने आप को बलिदान देकर, अपने आप को अमर शहीद करके इस देश को 200 साल के अंग्रेज के हाथों से छुड़ाया था दोस्तों। उसी तरह से बंगाल में भी 34 साल का अत्याचार और जुल्मकारी सरकार थी, पांव पलट की, उस सरकार से भी इस पश्चिम बंगाल को छुड़ाने का, बचाने का काम आप लोगों ने अगर किया था तो उसका नेतृत्व का नाम हमारी ममता बनर्जी ही। आज ममता बनर्जी के नेतृत्व में पूरे पश्चिम बंगाल से लेकर रामगंज के माटी तक आज अगर हम चैन की नींद सोते हैं, सूखा रोटी खाते हैं, अपने आप को आजाद कहलाते हैं, तो ये ममता बनर्जी का देन है दोस्तों। आज उसी नेतृत्व का हम लोग सच्चा सैनिक है, जो 2011 में ममता दीदी की मां के मानुष की सरकार आप लोगों ने बनाया था, करीम साहब को जिताकर मंत्री आप लोगों ने बनाया था। उसी तरह से 2016 में भी आप लोगों ने बनाया। उसी तरह से जब इस बार एक अत्याचार और जुल्मकारी सरकार, मोदी अमित शाह की सरकार जो जुल्म का सैलाब फैलाता रहा, अत्याचार का सैलाब फैलाता रहा, मासूम लोगों को मारने काटने का राजनीति करता रहा, किसानों के ऊपर कभी उसने सहारा न देकर जुल्म करता रहा, मासूम बच्चों के भविष्य मुस्तकबिल को खत्म करने के लिए ये मोदी अमित शाह की सरकार राजनीति करता रहा। माँ बहनों की सुरक्षा उसने कभी चिंता नहीं किया, हमेशा माँ बहनों के साथ बलात्कार अत्याचार करता रहा। हमारे मासूम समाज के साथ भी उसने बलात्कार अत्याचार करने का एक राजनीति करता रहा। उसी के विरोध में जो आपने 2021 में जो सारे अत्याचारी, सारे जुल्मकारी सरकार का जितना भी राजनीति का नेता लोग था, सभी को जब बंगाल के माटी पर आकर धरना में बैठ गया कि ममता को हटाना है, एक राजनीति चलाया, हिंदू और मुसलमान का राजनीति, ये हिंदू और मुसलमान के राजनीति को उसने करगंडा बनाया। उसी करगंडा को लेकर बंगाल की जब माटी में आया दोस्तों, तो बंगाल के मासूम लोगों ने, बंगाल की आम जनताओं ने, रामगंज 1 रामगंज 2 के जनताओं ने ये कह दिया कि मोदी अमित शाह जोगी तुम्हारे राजनीति के लायक ये माटी नहीं है। यहाँ हिंदू और मुस्लिम का समाज यहाँ भाई भाई का राजनीति चलाता है, यहाँ दुश्मन का राजनीति चलने तुमको नहीं देंगे। इसी का परिणाम रहा कि 2021 में ममता दीदी अकेली खड़ी थी और 2021 के राजनीति में पूरा बीजेपी का सरकार एकजुट होकर पड़ा हुआ था। लेकिन आप लोगों ने एक ही सुर में सुर मिलाकर ना हिंदू ना मुसलमान, एक भाई भाई बनकर जो आप लोगों ने एक मिसाल कायम किया, अपने यहाँ पर दीदी का भेजा हुआ प्रतिनिधि करीम साहब, चौधरी साहब को जिताकर आपने भेजा, वहां से चोपड़ा से हमीदुल भाई को भिजवाया। यही वजह है दोस्तों कि आपसे बड़ा शक्तिशाली कोई नहीं है, ये साबित आप लोगों ने कर दिया। आज वही मैं कहता हूं कि रामगंज की माटी पे ये योगदान सभा और ये समारोह हमारा, ये वेतन सभा जो हो रहा है, इस सभा में मैं सिर्फ इतना ही कहूंगा कि गंदी राजनीति को यहाँ से उखाड़ के जिस तरह से आप लोगों ने भेजा है, इस गंदी राजनीति को यहाँ पे जन्म देने के लिए फिर दोबारा आप लोग कभी मौका नहीं दीजिएगा। ये वचन, ये प्रतिष्ठा आप लोगों को अपने दिल में ले लेना है। रहा सवाल, मैं यहाँ की जो आवाज उठाया, मैंने जो देखा, सिर्फ रामगंज का समस्या नहीं, पूरे पश्चिम बंगाल से लेकर पूरे इस्लामपुर विधानसभा में हम लोगों को जो भी हमारा भाई बनकर हमें तोड़ने की कोशिश किया है, वो भाई मैं तुम्हें इतना बता देता हूँ, ये ममता बनर्जी की सैनिक है, ये चौधरी साहब, अब्दुल करीम साहब के नेतृत्व में रहने वाले लोग हैं। इसे तोड़ने की कोशिश मत करो। अरे तुम धोखा
लेने के लिए आए थे, आज तुम खुद अपने आप पे धोखा खा गए हो। इससे बड़ा शर्म की क्या बात है? अभी भी समझ जाओ, अभी भी समझ जाओ। मैं तुम लोगों को कहता हूं कि ममता दीदी का नाम बेचकर अपने आप को टीएमसी मत कहलाओ। टीएमसी वही है जो इस पंडाल में बैठा हुआ है। यही टीएमसी है जिसने 2011 में ममता की सरकार बनाया है। यही टीएमसी है जो 2016 में ये ममता दीदी की सरकार बनाया। यही टीएमसी है जो 2021 में भी एक ममता दीदी का एक मिसाल कायम किया है दोस्तों। इसलिए मैं कहता हूं कि आपसे बड़ा शक्तिशाली कोई नहीं है। आपके शक्ति को कोई भंग करने की कोशिश करता है, उसे पहचान लो और अपने घर में उसे जगह देने से मना कर दो। कहो कि तुमसे बड़ा गद्दार, तुमसे बड़ा गंदा कोई नहीं है, तुम्हारा जगह हमारी माटी में नहीं है। और एक बात और बोल देता हूं कि चौधरी साहब को दीदी ने भेजा था। चौधरी साहब दीदी के बहुत ही करीबी हैं। सारे लोग पीछे पड़ गए थे कि चौधरी साहब को टिकट ना मिले, लेकिन एक ही बात ममता दीदी ने कहा था कि करीमदा के आगे में कोई नहीं। करीमदा का फैसला अगर करेगी तो ममता बनर्जी करेगी और किसी को अधिकार नहीं दिया। इसका वजह यह है दोस्तों कि आज भी ममता दीदी कहती है, पूरे मीडिया में, पूरा टीवी में, हर पेपर में आप लोगों ने देखा होगा जब वो कहती थी कि करीमदा हमारा सीनियर लीडर है और करीम चौधरी साहब हमारे विधानसभा में भी सबसे सीनियर एमएलए है। उनका सम्मान के आगे किसी का सम्मान नहीं है। इसलिए हम भाग्यशाली हैं, हम खुशनसीब हैं कि हमारे माटी से जन्म लेने वाला चौधरी अब्दुल करीम साहब हमारे घर का अगर गार्जियन है तो इस पूरा विधानसभा का भी वो सीनियर एमएलए है। सभी को उनको सम्मान देता है और हम यहाँ उनको सम्मान नहीं देंगे। बोलिए तो देंगे या नहीं? हाथ उठा के बोलिए करीम चौधरी, करीम चौधरी, ममता बनर्जी, ममता बनर्जी, ममता बनर्जी पूरी पश्चिम बंगाल की है तो चौधरी अब्दुल करीम साहब इस रामपुर की माटी का सबसे बड़ा पहरादार है। और एक बात और बोलता हूं, चौधरी अब्दुल करीम साहब के साथ जो नहीं आएगा उसके साथ हमारा कोई रिश्ता नहीं, चाहे वो मेरा भाई हो जाए, चाहे वो मेरा कोई हो जाए। आओ हम तुम्हें मेहमानदारी कराएंगे, तुम्हें स्वागत करेंगे, घर में तुमको चिकन बिरयानी खिलाएंगे, वेज बिरयानी खिलाएंगे। राजनीतिक अगर मामला आएगा तो चौधरी साहब के साथ कभी नहीं छोड़ेंगे। यही कहते हुए मैं आप लोगों से विदा लेता हूं। फिर समय आएगा, हम लोग मिलजुल कर आपके सेवा के लिए अभी भी खड़े हैं, पहले भी खड़े थे और जब तक ये जिंदगी बचा है हम सब मिलकर आपके सेवा में खड़े रहेंगे। इस वादे के साथ मैं अपनी बातों को खत्म करता हूं। जय हिंद, वंदे मातरम, ममता बनर्जी जिंदाबाद, मामा के मानुष जिंदाबाद, चौधरी अब्दुल करीम साहब जिंदाबाद और आप जितने भी आए हुए हैं सभी को जिंदाबाद। खुदा हाफिज। मैं आप लोगों से यह अनुरोध करता हूं कि चौधरी साहब का स्वागत जिस अंदाज में आप लोगों ने किया स्वागत सभा में, उनकी बातों को सुनने के लिए आप लोग तपती हुई धूप से लेकर अब तक शाम ढलने तक बैठे हैं। मैं आप लोगों का कदर करते हुए सिर्फ इतना ही कहूंगा कि कुछ मिनट और बैठ जाइए ताकि हमारे नेता की बात को सुनकर आप अगर घर नहीं जाएंगे तो आपके घर में आपकी फैमिली मेंबर, आपकी बीवी, आपकी माँ, आपके बच्चे यही कहेंगे आज करीम चौधरी साहब की बोली। तो इनकी बातों को सुनने के लिए आज आप आए हैं। लॉकडाउन की पाबंदी की वजह से चौधरी साहब कर रहे थे, प्रशासनिक बंद है कि ज्यादा आदमी मत करना दिनेश, लेकिन जिस भाई ने कहा कि 50 से ज्यादा नहीं होगा, लेकिन यहाँ पर तो हम देखते हैं कि 1000 के लगभग लोगों की तादाद है। ये दिल नहीं मानता है दोस्तों, बिन बुलाए हुए चौधरी साहब के नाम पर चले आते हैं। मैं आप लोगों का कदर करते हुए मैं उनका भी कदर करता हूं जो आपकी फैमिली आपके घर में इंतजार करती है। जब आप अपने घर में जाएंगे तो आपकी बीवी, आपके बच्चे, आपके माँ बाप यह बोलेंगे करीम साहब वही तो की बोली ही बेटा ठीक कही लो, वहां 2-4 बात में सुनाई दे, मोर मन शांति हो जाए बोले ना। यही कहते हुए मैं चौधरी साहब से दरखास्त करता हूं कि आप यहाँ पे आए
और 2-4 बातों से लोगों के दिल को भर दो। करीम चौधरी, करीम चौधरी, पीछे से आवाज नहीं आ रही है भाई, माइक की आवाज जा रही है ना, बोलिए तो करीम चौधरी। और इस वक्त मंच पर संबोधित करने जा रहे हैं इस्लामपुर विधानसभा के विधायक अब्दुल करीम चौधरी साहब। आज रामगंज 1 और रामगंज 2 अंचल तृणमूल कांग्रेस कमेटी की ओर से यहां पर संवर्धना सभा साथ ही साथ योगदान सभा चल रहा है और जितने भी यहां पर तृणमूल कांग्रेस के कर्मी समर्थक आज की इस सभा में उपस्थित हुए हैं उनको संबोधित करने जा रहे हैं इस वक्त अब्दुल करीम चौधरी साहब। एक बार फिर से बता दें, रामगंज 1 और रामगंज 2 नंबर अंचल तृणमूल कांग्रेस कमेटी की ओर से माननीय अब्दुल करीम चौधरी और चोपड़ा के विधायक माननीय हमीदुल रहमान साहब को संवर्धना सभा का आयोजन किया गया था। साथ ही साथ योगदान सभा का इस वक्त अपने तृणमूल कर्मी और तृणमूल समर्थकों को संबोधित कर रहे हैं इस्लामपुर विधानसभा के विधायक अब्दुल करीम चौधरी साहब। এই দুইজনেই তাদের সঙ্গীরা যারা আছে তারা সকলেই মিলে এই কর্মী সভাটা আয়োজন করেছেন। এটা প্রথম আমাদের কর্মী সভা হচ্ছে আমাদের 2021 সালের নির্বাচনের পরে। 2021 সাল নির্বাচন, বিধানসভা নির্বাচন, নতুন সরকার গোড়া নির্বাচন। এই নির্বাচনের পর আমাদের এখানে পশ্চিমবাংলায় এখানে যে হয়েছিল তারই পর আমাদের এটা প্রথম আজকে সভা হচ্ছে। কিন্তু জনসভা না করতে চাইছিল, আমি জনসভা নিষেধ করছিলাম যে এখন জনসভা করবেন না, কারণ যে জনসভাটা এখন মমতাদি লকডাউন করে রেখেছে। এখন জনসভা করলে একজন আমাদের লকডাউনের বিরুদ্ধে চলে যাচ্ছে। এই জন্য আপনারা ছোটোখাটো একটা অনুষ্ঠান করবেন যেখানে আমরা মিটিংগুলো করে মানুষকে কিছু জানাবো। আজকে অনেকদিন ধরে বলছিল ওরা, কিন্তু আমি নিষেধ করছিলাম যে না এখন কিছু করবে না, পরে দেখা যাবে। তো এই 2 তারিখে আমরা ঠিক করে দিয়েছিলাম যে 3 তারিখে শেষ হয়ে আছে লকডাউন, 2 তারিখ থেকে আমাদের ভাত নিয়ে আমরা মিটিংগুলো করবো। কিন্তু আবার বাড়িয়ে দিয়েছে। তো আমার 2 তারিখে ফিক্স করা ছিল বলে আমাদের ইদি তালাম আর কাজিরা সব চিঠি সব দিয়ে দিয়েছিল। এই জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে। আজকে এই অনুষ্ঠানে আমাদের ওই জাভেদ একটা প্রাক্তন আমাদের জেলা পরিষদের মেম্বার, আমাদের মেহতাব চৌধুরী আছে যে আমাদের ইসলামপুর ব্লককে আমার নিয়োগ করা প্রেসিডেন্ট, কামালউদ্দিন আছে কোঅর্ডিনেটর, এখানে ইদ্রিস আলম আমাদের প্রেসিডেন্ট আছে রামগঞ্জ 1-এর, কাদির আছে আমাদের রামগঞ্জ 2, আমাদের আরও অনেক নেতা আছে। ওই সরকার কি নাম কেমন সরকার আর আছে আজকে ওই হুদা আছে, আমাদের আরও নেতারা আছে। সবাই এখানে আমরা বলতে পারবো না নামগুলো। আমি আপনাদের বলবো যে এরা সব আয়োজন করেছে মিটিংটার জন্য, যে অনেক দিন ধরে এটা মিটিং করতে হবে। একটু রিসার্চ মিটিং না করলে আমাদের লোকগুলো বিরক্ত হয়ে গেছে। যত আমরা ইলেকশনে করলাম সেই ইলেকশনে আমাদের সারা পশ্চিমবাংলার মধ্যে মমতা ব্যানার্জিকে যেভাবে সমর্থনটা দিয়েছে, কিছু তো আমরা শুনবো আপনাদের কাছ থেকে, কিছু তো শুনবো আপনাদের কাছ থেকে। এই জন্য এরা যখন বারবার বলছিল তখন আমি বললাম ঠিক আছে রাখেন একটা মিটিংয়ের ডেট। এই 2 তারিখটা আজকে করা হয়েছিল, কিন্তু আজকে করা উচিত ছিল আমাদের অনেকদিন আগেই। যেহেতু লকডাউন ছিল, এই লকডাউনটা আপনারা জানেন যে প্রোটেকশন দেওয়ার, মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্যই এই লকডাউনটা ছিল। আপনারা মুখে কাপড় লাগান না, আমরা লাগাই না, এটা আইনের বিরুদ্ধে, আমাদের স্বাস্থ্য আইনের বিরুদ্ধে। এটা
আপনার হাওয়াটা আমার হাওয়াটা অন্য কাছে চলে গেলে লকডাউন করোনা হয়ে যায়। কোভিড-19 এরকম হলো যেটা আমাদের গত 2 বছর ধরে আজকে আমরা হ্যারান করে দিয়েছে। এখন কোভিড-2 চলছে, কোভিড-2 শেষ হবে, আবার শুনছি কোভিড-3 হবে। খুব মুশকিলে পড়ে গেছে সারা ভারতে। সারা ভারত আজকে আমাদের এখানে মুশকিলে পড়ে আছে। লোকের খাওয়া দাওয়ার মুশকিল, কারখানা বন্ধ, দোকানপাট বন্ধ, কারবার বন্ধ, সব বন্ধ, ওর মধ্যেই চলছে। আর পশ্চিমবাংলায় যখন বিধানসভায় 5টা বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে, তো পশ্চিমবাংলায় আমাদের বিধানসভায় আমলে এখন আপনার কোভিড-19 সেকেন্ড ফেজ চলছে। খুব ভারী, একদম ভয়ঙ্কর কোভিড চলছে। যেরকম আমাদের হাজার হাজার লোক এখন সংক্রমণ হলো আমাদের কোভিডে। ওই সময় আমাদের এখানে রেখেছে 8 দফা নির্বাচন। মোদী সরকার যে 8 বার পশ্চিমবাংলায় আসবে, 8 বার পশ্চিমবাংলায় 8 বার আসার জন্য এখানে মিটিং গুলো করে যাবে আর পশ্চিমবাংলাকে দখল করবে বলে। তো 8 বার পর কিন্তু আপনারা তো তামিলনাড়ুতে 243 সিটে আছে, ওখানে আপনারা একদিন করেছেন, কেরালা একদিন করেছেন, মণিপুর একদিন করেছেন, আমাদের এখানে 8 বার কেন? আর তখন আমাদের সংক্রমণ চলছে, এই করোনার ভয়ঙ্কর ভাবে চলে আসছে, অনেক লোক মারা গেল মধ্যে। মমতা ব্যানার্জি বারবার বলছে আপনারা একটু কমিয়ে দেন, 8 বার না করে 3 বার করেন বা 4 বার করেন কি 5 বার করেন, তবু আমরা বাঁচতে পারি, আমাদের লোকগুলো বাঁচে। অনেক লোক মারা গেল এর মধ্যে। আমাদের ওই জন্য মমতা ব্যানার্জির খেয়ে দখল চাপার জন্য এরা অমিত শাহ আর মোদী, প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই উঠে পড়ে লেগেছিল। লেকিন আমরা দেখলাম যে পশ্চিমবাংলার মানুষ, এদের মাথা, এদের বুদ্ধি, এদের আগে এদের ভাবনা চিন্তা যাকে অন্য দেশের নাই, অন্য রাজ্যের নাই, এই রাজ্যে শুধু আছে যে ভালোভাবে আমাদের চলবে। মমতা ব্যানার্জিকে বারবার বলছিল যে মমতা ব্যানার্জি বলছে যে আজকে 10 বছরের যে আমি কাজ করেছি পশ্চিমবাংলায়, সে কাজ আগে কেউ করেনি। আর তারা ভারতে কোনো মুখ্যমন্ত্রী করতে পারে না, করছেও না, করছে না। আমরা ভাবতেছিলাম যে এবার কি যেরকম লেগেছিল না, ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে, ইউপি থেকে লোকজন নিয়েছে, এই যে নাড্ডা বিজেপির সর্বভারতীয় বিজেপির নেতা, সে ও ঢুকে পড়েছিল। বিহারের লোক, আপনার ঝাড়খণ্ডের লোক, আপনার ইউপির লোক নিয়ে আমাদের প্রচারে ঢুকতেছিল। লোকগুলো বলছে আপনি এটি বাইরের লোক চাচ্ছেন, আমাদের বাঙালির লোক কোথায়? বাঙালির লোক নাই, তো বাইরের লোকগুলো নিয়ে প্রচার করেছিল। লোকের মধ্যে রাগ উঠে গেছিল, না এই বিজেপি পাওয়া যাবে না। অনেকে বিজেপি তখনই ছেড়ে দিয়েছিল, আজকে অনেকে বিজেপি চলাতে আমাদের তোকে অনেকে বিজেপি আগে ছেড়ে দিয়েছিল। আজকে আপনি জানেন যে আমাদের ভাবছিলাম যে আমাদের কত সিট হওয়া পাবো, আমাদের ভাবনা হয়েছিল, তবু আমাদের ভাবছিল যে না আমরা 2 সিটের কম পাবো না। আমরা বলছি ওরাই 2 সিট পাবে। এই যে আপনার একটা নেতা আমাদের ছিল উত্তরবার, আপনারা জানেন, শুভেন্দু অধিকারী, একটা বেইমান শুভেন্দু অধিকারী, এখানে আমরা আগে পর্যটক ছিল আমাদের এখানে, ও যেটা তৃণমূল কংগ্রেস ছিল 2016 থেকে 17 থেকে ও মন্ত্রী হলো। এই মন্ত্রী হওয়ার পর ছিল এখানে, কিন্তু ভিতরে ভিতরে অমিত শাহর সঙ্গে ওর লাইন ছিল। ওই লাইন থাকার জন্য ও আস্তে আস্তে একটা বিজেপির দিকে চলে আসছিল, যে সামনেবার যে বিজেপি দখল দিবে পশ্চিমবাংলায়, তার মুখ্যমন্ত্রী হবে। এই মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন তার মাথায় ঢুকেছিল, ঠিক নির্বাচনের কয় মাস আগে ঢুকে গেল বিজেপিতে। আপনারা জানেন যে বিজেপি ঢুকে গেছে, উল্টা পাল্টা যা মমতা ব্যানার্জির 5 বছরের টাকা পশ্চিমবঙ্গে তো লুটে দিয়েছিল, 3টা দপ্তরের টাকা। সেই দপ্তরের মধ্যস্থ দপ্তরের পানি, জলের দপ্তরের, তারপর ট্রান্সপোর্ট, এইগুলো দপ্তরের মালিক হয়েছিল। 3টা বড় দপ্তর
মমতা জি ওকে দিয়েছিল, তো আমার মন্ত্রীরা মন খারাপ হয়েছিল যে আমাদের অত দপ্তর নেই, যে যত দপ্তর ওকে দিয়ে দিই, কিন্তু না, ওকে খুঁজি রাখতে হবে, ঠিক আছে খুঁজি রাখতে, কিন্তু এটা ভিতরে প্রতি এটা পাপ ছিল, বিজেপি তোকে লাইন করে রেখেছিল। এই জন্য একটা গল্প আছে, ওই দুটো ভাবছিল যে আমি এবার এই তিনটা দপ্তর ছেড়ে বিজেপি ঢুকলাম, এখন তান এবার মুখ্যমন্ত্রী হবো, এটাই ভাবছিল। একটা গল্প আছে, আপনাকে শোনাই। একটা লোক হাতে একটা পাখি আছে, ওর একটা পাখি, পাখিটা নিয়ে ঘুরে ঘুরে হতে, তারপর দেখতে সামনে একটাই বড় পাখি আছে, আমার হাতে একটা পাখি আছে ছোট, আর ওটা বড় পাখি আছে। তো কি করলো, ছোট ছেড়ে বড় পাখি ধরতে গেল, এটা ওরা উড়ে গেল আর বড় পাখিটাও উড়ে গেল, এখন দুটোই পাখি এসছে, এখন ও এবার চুপচাপ বসে চলবে। এরকম এই লোকটাই আজকে কোনো জায়গায় নাই, এখন আন্দোলন করে বাড়ছে, যেখানে তেন উল্টা পুল্টা খালি মমতা ব্যানার্জি গাল দিয়ে রাগটার ভিতরে আমি এটা ভুল করে গেলাম, এটা অন্যায় করে গেলাম। আপনারা জানেন যে আমাদের মুকুল রায় চলে গেছিল তৃণমূল কংগ্রেস ছেড়ে, সেই মুকুল রায় আবার ফিরে আসছে এইবার এই ইলেকশনের সময়, ইলেকশনের পর ও জিতে এমএলএ জিতে আসছে বিজেপি থেকে। কত বড় না, বিজেপি করা যাবে না, বিজেপির মধ্যে যেগুলো হিংসা রাজনীতি চলতেছে সেই হিংসা রাজনীতি পশ্চিমবাংলার মানুষ পছন্দ করে না, পশ্চিমবাংলার মানুষ হিংসা রাজনীতি পছন্দ করে না। জানেন আপনারা, শুধু রামগঞ্জ টু না, রামগঞ্জ ওয়ান না, ইসলামপুর না, তারা পশ্চিমবাংলা হিংসার রাজনীতি পছন্দ করে না। এই জন্যে সকলেই এই ভোটটা দিয়েছে, মমতা 2/3 মেজরিটি জিতেছে। আমার 214টা এমএলএ জিতেছি 293 মধ্যে, ওরা জিতেছে 75-74টা। বিজেপি সর্বশক্তি সে বিজেপি লাগানো হয়েছিল। কি মোদী প্রধানমন্ত্রী, কি স্বরাষ্ট্রের মন্ত্রী অমিত শাহ, কি ওই নাড্ডা বিজেপির বড় নেতা, তারপর আরো বহু রকমের মন্ত্রী ঢুকে পড়েছিল, কিন্তু সর্বশক্তি লাগানোর পরেও পশ্চিমবাংলাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চারটে মাস করতে পারলেন না, চারটে মাস করতে পারেন। আপনাদের আশীর্বাদ, এখানকার মানুষের আশীর্বাদ তার পিছনে। মমতা ব্যানার্জির একটা ভগবানের উপর একটা দেন আছে, আশীর্বাদ আছে, ভগবান ওকে রেখেছে মানুষের সেবার জন্য। এই জন্য আমি বলছিলাম মমতা ব্যানার্জি একটা মিটিং এ বলছিলাম, চাকুলিয়ায় মিটিং এ একটা বলেছিলাম, একটা গান আছে হিন্দি গান, আপনারা সবাই জানেন, যেটা অমিতাভ বচ্চন করেছিল কবি কবি ফিল্মের। कभी कभी मेरे दिल में ये ख्याल आता है कि आपको बनाया गया है हमारे पब्लिक की सेवा के लिए। कभी कभी हमारे दिल में ये ख्याल आता है कि आपको बनाया गया है हमारी जनता की सेवा के लिए। ममता बनर्जी पड़ा थी যে আল্লাহ তাআলা বাইশ্বর মমতাকে তৈরি করেছে পশ্চিমবাংলার মানুষের সেবার জন্য। এই জন্য আপনাদেরকে আমি বলছি যে মমতা ব্যানার্জি আমাদের একটা এরকম ভগবানের দেওয়া, ঈশ্বরের দেওয়া, আল্লাহর দেওয়া একটা নেত্রী আছে, যেটা সব রকমের সুবিধা দিয়ে আসছে। ক্ষমতা বসে থাকছে না ও। আমি কতবার বলেছি মমতাজি একটু রেস্ট নিবেন, আপনি তো বিশ্রাম করবেন, আপনি তো একটা মানুষ, বিষা মেশিন না চালু করে দিলে আপনি চলতে থাকবেন, আপনি তো মানুষ, একটু রেস্ট তো নেন। আমাকে জবাব দিচ্ছে কি করিমদা, বিশ্রাম নিলে আপনার উন্নয়ন হবে কেমন করে, বিশ্রাম নিলে আমরা কেমন করে এগোবো, মানুষ কেমন করে ভালো থাকবে, মানুষের চিন্তা আমি করছি করিমদা, এই জন্য আমাকে বিশ্রামের কথা বলবেন না। এগুলো মমতা ব্যানার্জির চিন্তা আছে, রাত দিন চিন্তা, খাওয়ার সময় চিন্তা, উঠার সময় চিন্তা, বসার সময় চিন্তা, চা খাবে সময় চিন্তা, কি মানুষ কেমন করে ভালো থাকবে পশ্চিমবাংলার, কোন প্রকল্প বের করবো, এরকম কেউ প্রকল্প বের করেছে কোন নেতা পশ্চিমবাংলার বা ভারতের? যত প্রকল্প বের করেছে যে আমি শুনে আপনারা দেখবেন অবাক হয়ে যাবেন, যা প্রকল্প আছে সমস্ত ভারতের কি সারা বিশ্বে তো নাম আছে, সারা বিশ্বে ইউএনও রাষ্ট্রসংঘ যেখানে বলছে সেখানে তারা
বড় বড় দেশগুলো জায়গায় বসে সেখানে যা বলতেছে এই বাপরে পশ্চিমবাংলার একটি লেডি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া is thinking so much for the people of West Bengal. এরকম কেউ করে না রাষ্ট্রসংঘের সেক্রেটারি একটা সার্টিফিকেট দিচ্ছে মমতা ব্যানার্জিকে যে আপনি অত জনদরদি, আপনি অত ভালো নেত্রী, মানুষের চিন্তাধারা আপনি কিছু করে বোঝেন না, অন্যান্য ছাড়া কিছু বুঝেন না, এই জন্য আপনাকে এটা সার্টিফিকেট দিলাম। ইউএনএর সেক্রেটারি অফ ইউএন আমাকে তৈরি করে দিল এটা সার্টিফিকেট যে মানুষের ভালো চিন্তা করছেন, মানুষের জন্য ভালো করছেন। তার জন্য আপনাদের কন্যাশ্রী করে জমে আছে মেয়েদের জন্য, মেয়েরা লেখাপড়া করার জন্য, সেটাও নাম পশ্চিমবাংলার সারা ভারতের তার নাম না, তার বিশ্বের নাম। কন্যাশ্রী প্রকল্পটার মাধ্যমে কত কাজ হচ্ছে, কত মেয়ের লেখাপড়া করে চলে যাচ্ছে, বড় বড় জায়গায় চলে গেছে। তারপর রূপশ্রী মহিলাদের আমাদের বাচ্চারা বিয়ে দিয়ে গরিব মা বোনরা কেমন করে রূপশ্রী প্রকল্প দিয়ে দিয়েছে, যে রূপশ্রী প্রকল্প কিছু সাহায্য পাবে আমাদের। এরকম প্রকল্প আমাদের এরকম করিম না, আমার মেয়েকে দিয়ে দিব, একটু কিছু টাকা দিলে ভালো হতো, একটু সাহায্য করলে ভালো হতো। আমি কত দিব? 2000 বা 4000 বা 5000 এরকম দিতাম, 7000 দিতাম। কিন্তু মমতা ব্যানার্জি এগুলো দেখলো যে এইগুলো দরকার পড়ে সব জায়গায়। মমতা ব্যানার্জি দেখলো যে মানুষ এটা চিন্তা যে মেয়েকে বিয়ে দিল কেমন করে, এই জিনিসটা এমনিতে দিবি না, মমতা ব্যানার্জি টাকা দিয়ে দিল, এটা দেওয়ার নিয়ম নেই। সরকারের টাকা হিসাব দিতে হবে, এই জন্য সরকারের টাকা, এই জন্য রূপশ্রীর নাম দিয়ে একটা প্রকল্প দিয়ে দিল, যার মাধ্যমে একটা মেয়ে কার্ড দেখাবে, বাবা কার্ড দেখাবে যে আমি মেয়েকে বিয়ে দিব। এই কার্ডটা দেখেন ডেট ঠিক করা আছে, তো কোথাও আছে ফটো তুলে সব দেওয়া আছে, বিডিও অফিস থেকে পাস হয়ে আছে, টাকা নিচ্ছে। এরকম অনেক কাজ হচ্ছে, অনেক ডেভেলপমেন্টের কাজ, অনেক প্রকল্পের কাজ মমতা ব্যানার্জি নিয়েছে হাতে, যেটা আমাদের সারা পশ্চিমবাংলায় শুধু না, সারা ভারতের মধ্যে কেউ এরকম করতে পারেনি। এরকম প্রকল্পগুলো নিয়ে মানুষের কল্যাণ, মানুষের উন্নয়ন কেউ করতে পারেনি। এখন হাউস ফর অল স্কিমে কত সবাইকে বলতে ঘর দিয়ে যাও, কেউ যে এরকম না বলে আমি ঘর পাইনি। হাউস ফর অল স্কিমে ঘর পাবেন আপনারা সবাই, সকলকে ঘর দিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি। এইবার কেউ বাজেটে পাস করলো, আমি জানেন আপনারা 1971-72 যখন আমি 69 জিতে গেলাম, আমার তো আজকে জিতার অনেক আজকে 50 বছর ধরে আমি এলে আছি, 50 বছর ধরে। 69 সালে প্রথমবার এমএলএ হয়েছিলাম, তখন যুক্তফ্রন্ট সরকার ছিল, অজয় কুমার মুখ্যমন্ত্রী হয়েছিল, জ্যোতি বাসু ছিল উপমুখ্যমন্ত্রী 69 সালে। তার আগে আমার দাদা ছিল আফাক চৌধুরী, 1952 সাল থেকে 1967 সাল পর্যন্ত দাদা ছিল আফাক চৌধুরী আমার বর্তা। উনি 68 সালে মারা গেলেন, 68 জিতেছিলেন, 68 সালের জন্য মারা গেলেন। তারপর আমি আসতাম, কংগ্রেস টিকিট আমাকে দেয়নি, কিন্তু আমাদের নাম মানুষ আমাকে চোপড়া তো ওই এলাকা ছেড়ে আপনারা, তখন আমাকে সময় আপনারা বেছে নিলেন, আমি ছিলাম। 69 সাল থেকে আমি চলে আসতেছি যেতে। অজয় কুমার মুখার্জি মুখ্যমন্ত্রী ছিল, আপনার সিদ্ধার্থ রায় মুখ্যমন্ত্রী ছিল, তারপর আমাদের জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, তারপর আমাদের নাম বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, তারপর আমার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। এই পাঁচটা মুখ্যমন্ত্রী আমি একসঙ্গেই দেখেছি আসতেছি। আর 50 বছর ধরে আমার ওনাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় আছে। বললো না জাভেদ আখতার যে বিধানসভায় আমি একমাত্র নেতা যে সিনিয়র মোস্ট, সবচেয়ে সিনিয়র মোস্ট নেতা আমি। মমতা ব্যানার্জি আমাকে বলছে করিমদা আমার পশ্চিমবঙ্গের বিধানসভায় আমার 69-এর ব্যাচের এমএলএ কেউ নাই। এটা আইপিএস অফিসে বলতেছেন না যে আমি অমুক ব্যাচের, 95-এর ব্যাচের, 96-এর ব্যাচের, অমুক ব্যাচের, কিন্তু আমি আছি 69-এর ব্যাচের এমএলএ। ওই এমএলএ কেউ নেই বিধানসভায়, সুব্রত মুখার্জিও নাই, অন্য এমএলএ কেউ নাই। যে ওরা কেউ এমএলএ
করিম চৌধুরীর উপরে আছে কেউ, আমি আছি সবচেয়ে উপরে। বিধানসভা স্পিকারও আমাকে সম্মান আছে, বিধানসভার সমস্ত মন্ত্রীরাও আমাকে সম্মান আছে। মমতা ব্যানার্জি বলে করিম চৌধুরীর সম্মানী ব্যক্তি আছে। মমতা ব্যানার্জি বলছে যে করিম চৌধুরীর সম্মানী ব্যক্তি, সিনিয়র মোস্ট নেতা আমাদের পশ্চিমবাংলায়, ওকে সম্মান দিয়ে যাও। এই কেটে বলেছিল না কি নাম, কি নাম ওকে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টটা কি নাম, কানিয়া আগাওয়াল, ওকে বলেছিল ভিডিও কনফারেন্সে, এই কানিয়া কৃষ্ণিয়া, করিম চৌধুরী আমাদের সিনিয়র মোস্ট নেতা আছে, উনি একজন সম্মানী নেতা, সম্মান দিয়ে যাও, ইসলামপুর ওকে ছেড়ে দাও, ইসলামপুর ঝগড়া করো না, বলেছিল। কিন্তু লোকটা বেমান, অত নির্দেশ পাওয়া তুলল না মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি ঝান্ডা নিয়ে রাখছে, মমতা ব্যানার্জি ঝান্ডা নিয়ে রাখছে, কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশ তুলে না। এরকম লোককে তো গদ্দার বলবো না, এরকম গদ্দার তো বলতে হয়, লোক এরকমই। এবার কিছু বলছিল যে আমাদের এই যে কাদির আর ইদিস আলমেরা বলছিল যে ইদিস আলম ভাষণে বললো যে এরকম করে ভোটের সময় এরা বলছে যে আমাদের ভোট যারা তৃণমূল করে তারা ভোট দিবে বলে বিজেপিকে, না ভোট দিবে বলে কংগ্রেসকে, এই দুটা প্রার্থীকে ভোট দিতে বলছিল, আমাদের ভোট কাটতে বলছে, আমাদের ভোট বলে এখানে কাটো। কে এখানকার যে ব্লক প্রেসিডেন্ট জাকির আছে, জাকির মোহাম্মদ জাকির হোসেন না কি আছে, ও ভর্তি অঞ্চলে ওইখানকার ওর চেলা মন্ডলা এখানে কিছু আছে, ওর তাকে তার চেলা মন্ডলা নিয়ে আছে, তারা ওই টাকা পয়সা নিয়ে ঢুকিয়ে বেড়াচ্ছিল সব জায়গায়, কিন্তু মানুষ মানেনি। এই আমার মা বোনরা কেউ মানেনি, না আমি অত অন্যায় করতে যাবো না, আপনার টাকা আমার বাড়িতে লাগবে না, আমাদের টাকা ফিরিয়ে দিয়েছে, কিন্তু ভোট মমতা ব্যানার্জিকে দিয়েছে। আমি যখন গ্রামে ঢুকছিলাম, গ্রামে বলতেছিল, আমি বললাম কাকে ভোট দিবেন আপনারা, আমি তো এসেছি আপনার প্রার্থী হয়ে মমতা ব্যানার্জির, বলতে দাদা আপনাকে তো বারবার ভোটটা দিই, কিন্তু এবার দিদিকে দিব, দিদিকে দেন, ওটাই তোমার চাই। এখন এবারকার পশ্চিমবাংলা ভোট হচ্ছে দিদির নামে হয়েছে, মোদির বিরুদ্ধে, মোদি আর শাহর বিরুদ্ধে দিদির নামে ভোট হয়েছে এবার পশ্চিমবাংলায়। সেই ভোটে আমরা তো জিতেছি সারা পশ্চিমবাংলায়, এক চাটিয়া জিতে গেছি। মানুষ চাচ্ছে যে মমতা ব্যানার্জির মধ্যে নেতা চাই আমার, তাই হয়েছে। আজকে বিধানসভায় যে আপনারা দেখবেন কি অবাক হয়ে যাবেন আপনারা, যে বাজেট পাস করলাম আমরা, এই যে বাজেট কয়েকদিন আগে আমরা পাস করে আসছি, 1969 জিতার পর তখন ছিল 700 করোড় টাকার বাজেট। 1972 রায়রা আসলো সরকার, তখন ওর ছিল 750 থেকে 75 কোটি টাকার বাজেট। বাজেট মানে পশ্চিমবাংলার সমস্ত কাজ কর্ম দেখার জন্য, পশ্চিমবাংলার সমস্ত উন্নয়নের জন্য, পশ্চিমবাংলার সমস্ত কারবার দেখার জন্য একটা বাজেট করা হয়। সেই বাজেট পেশ হতো বিধানসভায়, সেটা 750 কোটি টাকা ছিল। আজকে এই বিধানসভায় দেখলাম আমি, সেটা আজকে 50 বছরের মধ্যে কোথায় দাঁড়িয়েছে জানেন আপনারা, 3,03,000 করোড় টাকা। কোথায় 750 কোটি? আজকে মানুষের কল্যাণের জন্য, মানুষের কারবার জন্য, মানুষের কাজের জন্য, উন্নয়নের জন্য পশ্চিমবাংলার 3,03,000 কোটি টাকা বাজেট পাস হয়েছে। আপনারা ভাবেন তো কত কাজ হচ্ছে পশ্চিমবাংলা। চিন্তা করে দেখেন, যত প্রকল্প মমতা নিজের সমস্ত টাকা বের করতে হচ্ছে, সমস্ত টাকা বের করতে মমতা ব্যানার্জি, বাপরে কত টাকা আমাদের সমস্ত পশ্চিমবাংলার খালি উন্নয়নের জন্য করতেছে। এই মা বোনদের যে মহিলাদের জন্য করতেছে, আমাদের শিশুদের জন্য, বাচ্চাদের জন্য করতেছে, মেয়েদের জন্য করতে, লেখাপড়া করার জন্য করতেছে, কৃষক ভাইদের জন্য কৃষক বন্ধু নামে দিয়ে দিয়েছে কৃষক প্রকল্পটা, কৃষকদের উন্নয়ন করার জন্য, চাষি ভাইদেরকে ওই উন্নয়ন দিয়েছে কৃষক বন্ধু করে, আপনার শিক্ষকদের, তারপর আপনার বিভিন্ন শ্রমিকদের, সমস্ত শ্রমিকদের সকলের জন্য, প্রত্যেকটা লোকের জন্য প্রকল্প, বিনা প্রকল্প করে টাকা খাতা করে আমি অমুক জায়গায় অমুককে টাকা দিয়ে দেব, এরকম বেমানি করবেন না। নিজের ইচ্ছার মধ্যে টাকা দিয়ে দিবে, টাকা দিতে হবে প্রকল্প মেনে। যে প্রকল্প আমি ঘোষণা করেছি
সেই প্রকল্প অনুযায়ী সেই প্রকল্পকে ফলো করে আপনারা আপনার টাকা স্যাংশন করবেন, টাকা দিবেন। ডিএম এসপি তাই বলতো, ডিএম কে, বিডিও কে, এসডিও কে। এই জন্য আপনাকে বলি, মমতা ব্যানার্জি যা করে যাচ্ছে সেটা প্রত্যেক মহিলার কেউ আর করতে পারবে না। আমার এই জন্য আমি মমতা ব্যানার্জিকে বলেছি যে প্রত্যেক মহিলা মমতা ব্যানার্জি আরো এটা তো আমাদের থার্ড টাইম চলছে, 2 টাইম হয়ে গেল, 10 বছর হয়ে গেল, এটা থার্ড টাইম, 15 বছর হবে। আমি মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছি আমি তো থাকবো না, মরে যাবো, কিন্তু মমতা ব্যানার্জি 15 বছর আরো প্রত্যেক মহিলার সরকারে থাকবে, 25টা বছর উনি সরকারে থাকবেন। প্রত্যেক মহিলা যে বিজেপিকে বলে দেন যে আপনারা এখানে বেকার ঘুরে বেড়াচ্ছেন, ভাই বেকার ঘুরে বেড়াচ্ছেন, এখানে চলে যান আপনারা এখানে দেখবে। মমতা ব্যানার্জি করিম বলে গেছে যে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি 25 বছর যখন থাকবে তো আপনারা এখানে কি করবেন, চলে যান, আপনারা এখানে থাকবেন না, বিজেপি ঘরে থাকবেন না, আমার কাজ পাবো না, উন্নয়ন হবে না এলাকার, এটাই বলবে। এলাকার উন্নয়নের জন্য মমতা ব্যানার্জি ছাড়া আমাদের কেউ নেই। আমিও করিম চৌধুরী এটা মেরে আমিও দেখতেছি যে মমতা ব্যানার্জি ছাড়া আমাদের কেউ নেই। এই জন্য আপনাদের আমি বারবার বলতে চাইছি যে কত ভালো লাগছে আমাকে আজকে 74 জন করলো যে 500টা পরিবার আমাদের আজকে সঙ্গে আছে, তৃণমূলে যোগ দিল, কেউ সমস্ত বিজেপি থেকে। সকালে বিজেপি করেছিল, ভুল করছিল, আমরা ভুল করেছি যে আমরা তখন বিজেপিকে ভোটটা দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের ভোটটা কমে গেল। এই যে জাকির ফাকির কোথায় যায়, জাকিরের কোথায়, জাকিরের টাকা নিয়ে ভুল করে গেছি, অনেকে তাই করেছি। এই লোকগুলো আবার এখন নিজের মুখে বলে যাচ্ছে যে আমি ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসে। লজ্জা হয় না তোমার? লজ্জা হয় না? তুমি তো বেমানি করেছো, আপনার নিজের লোকজনকে পাঠিয়ে দিয়েছো, বলে গেছে তৃণমূল কংগ্রেসের জন্য হেরে যায়, মমতা ব্যানার্জির জন্য হেরে যায়। এটা বাজি লাগাচ্ছিল, বাজি করেন বলছে, ওটা কি বাজি লাগিয়ে বলে বেট, বাজি লাগিয়ে বলছে বেট লাগাচ্ছে। এই মমতা ব্যানার্জি হেরে যাবে, বিজেপি বেরিয়ে যাবে, এটা বেট লাগায় ওরা। করিম চৌধুরী হেরে যাবে, বেট লাগাতো তারা। কি হলো এই বেমানরা? আবার বলতে যে তৃণমূল করতেছি আমরা, ব্লক প্রেসিডেন্ট, লজ্জা হওয়া উচিত। 5-এর সামনে আপনাদের দাঁড়াও পাওয়া উচিত না। কালকে তুমি বলছি যে বিজেপি করো, আজকে আমাকে বলতেছি তুমি ব্লক প্রেসিডেন্ট। এগুলো লোক আজকে আমাদের 35,000 ভোটে আমি জিতেছি, রেকর্ড ভোট আমাদের ইসলামপুরে। 37,000 ভোট আপনারা ভোট দিয়েছেন, 37,000 ভোটে লিড করে আমরা জিতেছি। আজকে এরা যদি বেমানি না করতো তো 50-60,000 ভোটে আমরা জিততাম। বেমানরা আমাদের সঙ্গে ঢুকে আছে, এই বেমানদের আপনারা প্রশ্রয় দিবেন না। এই যে ইদ্রিস আলম আর যাবে কাদির ফাদিরা যত আমাদের এখানে রায় করতেছে হুদা হুদা সবাই, সকলকে বলছি যে বেমানদের পাশে বাইরে লাগবেন না। ক্ষমা চাইবি যে আমাদের আজকে অনেক লোককে আছে, ওরা কি করেছিল, বিগড়ে গিয়েছিল, তারা আজকে সকালে 2টা ঝান্ডা নিয়ে আজকে ধরে নিয়ে 500 পরিবারের লোক আমাদের সঙ্গে চলে আসছে। কত বড় ব্যাপার। সকল চাকরি মমতার সঙ্গে থাকবো আমরা, পশ্চিমবাংলা উন্নয়নের জন্য, নিজের গ্রামের উন্নয়নের জন্য, নিজের পাড়ার উন্নয়নের জন্য, নিজের মা বোনদের উন্নয়নের জন্য, নিজের ভাই বোনদের উন্নয়নের জন্য, আমার নিজের এলাকার উন্নয়নের জন্য, এগুলা সবাই থাকতে আসছে আমাদের সঙ্গে। আমি বললাম তাদের স্বাগত জানাচ্ছি, তাদের ওয়েলকাম করছি, তাদের বললাম যে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। এই জন্য আপনারা সকলেই ঠিকভাবে থাকেন। উন্নয়ন প্রকল্প যেগুলো আসবে আপনারা সবাই পাবেন। উন্নয়নের প্রকল্প আপনারা সবাই পাবেন, কেউ বঞ্চিত হবেন না, ভিডিও চিনিবাজি করতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। আপনাদের সঙ্গে যদি বিডিও অফিস থেকে কেউ উল্টা পুল্টা করে আপনাদের কাজ না শুনে আমাদের খবর করবেন। এটি জানাবে খবর আমাকে জানাবে, কাদেরকে খবর আমাদের জানাবে। আমাদের আর নেতারা আছে, বড় প্রেসিডেন্ট আমাদের মেহতা চৌধুরী আছে, তাকে জানাবেন, জাভেদ আখতারকে জানাবেন, সকলকে জানাবেন আপনারা। আমি বলছি তাই যে আমরা বিরোধী দল তো না, আমরা হলাম শাসক দল। বিডিও, এসডিও, ডিএম, এসপি এ সকলেই আমাদের কথাই চলবে, কিন্তু আমাদের ন্যায্য কথা বলতে হবে।
আমরা উল্টা পুল্টা কথা বলে সরকারকে বিভ্রান্তি করতে যাব না। ন্যায্য দাবি নিয়ে তুলব, ন্যায্য দাবি নিয়ে। আমি সরকারকে মিসইউজ করব না। আমরা শাসক দল হিসাবে এসপি কে, ডিএম কে বা থানা পুলিশকে আমরা কোনো রকমের চাপ সৃষ্টি করব না। ন্যায্য দাবি যা আছে এটাই নিয়ে কাজ আগাবো। ন্যায্য দাবি আমাদের এলাকার জন্যই যাব। এই জন্য আমি বলছি যে আপনারা সবাই ধৈর্য রাখবেন, কেন মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আছেন, আরো 25টা বছর আরো থাকবেন, যথেষ্ট হয়ে গেছে। এই জন্য মমতা ব্যানার্জি দল আপনারা ধরে রাখেন। আর কোন দল করলে কোনো লাভ নেই। কংগ্রেস তো বুঝে গেল, সিপিএম তো বুঝে গেল, এবার সামনে বিজেপিও বুঝে যাবে। পশ্চিমবাংলা বিজেপি মুছে যাবে এইবার, মানুষ দেখে নিয়েছে। যার দরকার নেই भाई बीजेपी साहब, बीजेपी अब मोदी जी आप चलिए आइए अपना जगह गुजरात, अमित शाह जी चलिए आइए आप गुजरात, यहाँ रहिए, हम बताइए, हम लोग को तंग मत कीजिए, हम लोग जैसा है वैसे ठीक है, आप चलिए आइए यहाँ से। ऐसा ही बोल गया हमारे मानुष এখানকার। এই জন্য আপনাদের আমি বলবো যে আমাদের পশ্চিমবাংলার যারা মমতা ব্যানার্জি প্রকল্পগুলো নিয়েছে, সে প্রকল্প অনুযায়ী কাজগুলো করে যাচ্ছে, সে কাজগুলো কোন পশ্চিম ভারতের কোন মুখ্যমন্ত্রী করে না। আজকে শুনলাম না, আমি যে রিপোর্টার আমাকে বললো যে আমাদের মমতা ব্যানার্জি সরকারের তৃণমূল পার্টির নেত্রী, তার দল লোকেরা ওখানে গিয়েছে ত্রিপুরায়, ওখানে সামনে 2023-এ ওখানে নির্বাচন আছে, 2023 সালে নির্বাচন হবে বিধানসভার। এখন তো প্রস্তুতি নিতেছে, অনেকেই চলে আসতেছে বিজেপি ছেড়ে, কংগ্রেস ছেড়ে, সিপিএম ছেড়ে আমাদের তৃণমূল কংগ্রেসে অনেকেই, কয়েকটা এমএলএ চলে আসছে, মন্ত্রীরা কয়েকজন চলে আসছে, প্রাক্তন মন্ত্রীরা, প্রাক্তন এমএলএরা, তারা চলে আসছে তৃণমূলে। ওরা এখন পশ্চিম উঠেন। আজকে অভিষেক ব্যানার্জি, যিনি আমাদের ভারতের, উনি ভারতীয় তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, উনি আজকে ওখানে গিয়েছিলেন। সমস্ত লোক স্বাগত করে দাঁড়িয়ে। আর এরা যেগুলো যে বাবা এরা ঢুকলো অভিষেক, কালকে তো আমরা মমতা ব্যানার্জি ঢুকবে, কালকে আবার ঢুকবে, তাহলে ত্রিপুরা আমাদের হাত থেকে চলে যাবে, এই ভয়। ওরা আজকে নাকি ওখানে মমতা আমরা অভিষেককে ডিস্টার্ব করেছিল, কিন্তু তবু আইন তো মানতে হবে। এটা গণতন্ত্র আছে ভারতে, ভারতের গণতন্ত্র আছে, সেখানে সব দলের অধিকার আছে, শাসক দল হোক কে বিরোধী দল হোক, সব দলের অধিকার আছে। ওখানে শাসক দল আছে বিজেপি, আর সেই বিজেপিতে ওখানে সে বিজেপি সরকার আছে, এই যে ডিস্টার্ব করতে হবে। ঢুকে গেল অভিষেক, ঢুকে গেল তৃণমূল কংগ্রেস নেতারা, ওকে পিকে প্রশান্ত কিশোর গেছে, তার টিম গেছে, এদের ঢুকে পড়েছে, আমাদের খাত করে দিবে, এটা আটকাও, কিছু বলতে করো। ওই মোদী বলতে যে চাপো, আটকাও ওকে। মোদী নির্দেশে সবাইকে আটকে রেখেছে, একটা হোটেল বন্ধ করে দিয়েছিল, এই পিকে থেকে সবাইকে একটা হোটেলে বন্ধ করে দিয়েছে, বেরোতে দিবে না, মিথ্যা কেস লাগাই দিয়েছে, না তোমার বলে করোনা আছে, অমুক তমুক আছে, আমার তো নেগেটিভ। কোথায় আমার করোনা, কোথায় আমার করোনা? আর এই 15 জন যে আমাদের গিয়েছিল পিকে টিম, তাদের বলে করোনা আছে বলে আটকে রেখে দিয়েছে পুলিশ, ত্রিপুরার পুলিশ, ওখানকার বিজেপি সরকারের পুলিশ আটকে রেখেছে। তোমরা দেখছেন না, কত নেগেটিভ, তারপর ছেড়ে দিয়েছে। তারপর সে 3-4 দিন পর বদমাশি করে। এই জন্য আপনাদের বলছি যে ওরা ভয় পেয়ে গেছে বিজেপি, যে পশ্চিমবাংলাতে আমরা দখল করে দিতে পারলাম না, এখন আমাদের হাত থেকে হাতে যদি যেটা তৃণমূলটা আছে বিজেপিতে, সেটা আমাদের হাত থেকে চলে যাবে। এটার জন্য ওরা উঠে পড়ে লেগে গেছে যে নিজের ত্রিপুরার সরকারকে বাঁচাতে হবে। বাঁচবে না, লোক তো চলে আসছে, যেহেতু প্রাক্তন মন্ত্রীরা, প্রাক্তন এমএলএরা, কি কংগ্রেসের আছে, কি সিপিএম এর আছে, অন্য দলের আছে, সব চলে আসছে। ওই যে আমাদের ওখানে আছে একজন নেতা ছিলেন ত্রিপুরার, উনি বলছেন যে না, এখানে জঙ্গল রাজ চলছে, ত্রিপুরায় জঙ্গল রাজ চলছে, গণতন্ত্র নাই। ওখানে তাই হয়েছে, মমতা ব্যানার্জি ওখানে লোক পাঠিয়েছে। এখন দেখবেন কিছুদিন পর ত্রিপুরাটা আমাদের তৃণমূলের হাতে চলে আসবে, এটাও দেখবেন।
এখন বিজেপির বড় বড় নেতাদের ভয় লেগে গেছে যে উত্তর ভারত আর পূর্ব ভারতের যে সীমানাগুলো আছে, যেরকম মণিপুর, যেরকম আপনাদের নাগাল্যান্ড, মেঘালয়, তারপর আমাদের এইগুলো উড়িষ্যা, তারপর এই ত্রিপুরা, এইগুলো যত আছে আসাম স্থল থেকে বোধহয় তৃণমূল টুকিয়ে যাবে। এখন উত্তর পূর্ব ভারতে তৃণমূল কংগ্রেসের একটা প্রভাব বেড়ে যাচ্ছে সব জায়গায়, এটা ওরা ভয় পেয়ে গেছে যে আটকাও মমতাকে, কোনোভাবে আটকাতে হবে না, আমাদের এই 5টা রাজ্যের মধ্যে আবার তৃণমূল ঢুকিয়ে যাবে। এই জন্য আপনাদের আমি বলছি যে আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে আছে সারা ভারত যেরকম নাম করতেছে, আমরা ওইরকম ওনার সঙ্গে থাকি, তার ওনার হাত আরো শক্ত করে রাখি, ওনাকে ভালো করে আমরা সমর্থন দিয়ে যাই, তাহলে বলবে যে মমতা ব্যানার্জি ইজ দ্য আয়রন লেডি, লোহ মহিলা আছে, তাকে কেউ ভাঙতে পারবে না, কেউ বেন্ড করতে পারবে না। শি ইজ দ্য আয়রন লেডি, দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া, এটা সবাইকে মানতে হবে। এই জন্য আপনাদের আমি বেশি সময় নেব না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বলতে দিচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাড়ি যাবে সবাই। আমি আপনাদেরকে বলবো যে আমি খুব খুশি হলাম, তবু আর কি এরা জোর করে একটা মিটিং করলো, আমি ডেট দিয়েছিলাম, বলে করে 2 তারিখে যাব, কিন্তু কর্মী সভায় করবেন, জনসভা করবেন না। আজকে আপনাদের ওই আছে, আবার সামনে বাড়তে লকডাউন উঠে যাবে, তো ওটা জনসভার প্রোগ্রাম করবো আমরা একদম ভালো জায়গায়, তারপর সেখানে 10,000 লোক 15,000 লোকের জমাত করে আমরা মিটিং করবো। আমাদের সমস্ত জায়গা থেকে লোক আসবে, এখানে বিরাট মমতা ব্যানার্জির সমর্থনে আমরা মিটিং করবো। এই বলে মাসি মমতা ব্যানার্জি একটু আশীর্বাদ দেওয়ার জন্য, মমতা ব্যানার্জিকে সমর্থনে জানার জন্য, মমতা ব্যানার্জি যা করে আছে তুমি এগিয়ে যাও, আমি আমার ধরতে জন্য আছি। মমতা ব্যানার্জিকে আমরা এই আশীর্বাদ দিয়ে যাবো। এই বক্তব্যটাকে আপনাদের সকলকে আজকে আপনাদের আমাদের এখানে যারা এখানে আমাদের যে নেতারা যা আছে, আমরা ইদিত আরাম কাদির আর হুদায়রা যত আজকে সবাই মিলে যা করেছে এই 4টে মিটিংয়ে, আমাদের মাহমুদ আছে, এতক্ষণ আপনারা সরাসরি আমাদের সঙ্গে ছিলেন নিউজ টুডে ইন্ডিয়াতে। রামগঞ্জ বিটি কলেজ থেকে আমরা সরাসরি হচ্ছে আব্দুল করিম চৌধুরী এবং হামিদুর রহমানের যে হচ্ছে সংবর্ধনা সভা এবং যে যোগদান সভা ছিল সেখান থেকে সরাসরি ছিলাম। এভাবে নিউজ টুডে ইন্ডিয়াকে পাশে রাখুন। সহপ্রতিনিধি রাজ, বিশ্বজিৎ এবং সুব্রত কান্তির সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য রামগঞ্জ থেকে।